হেরে যাবে না মা পর্ব 2-এ যাওয়ার আগে একটু মনে করে দিই কি ঘটেছিল প্রথম পর্বে। রাজিয়ার 30 বছরের সংসার, স্বামী আর মেয়ে ফাতিমাকে নিয়ে দীর্ঘদিন ইউকে প্রবাসী। মেয়ে হিসেবে ফাতিমার তুলনা হয় না, যেমন নম্র তেমন ভদ্র। একবার সে বন্ধুদের সাথে যায় ক্যাম্পিংয়ে আর ফিরে আসে অন্য মানুষ হয়ে। এই ফাতিমাকে মা চেনে না। এখন আর একা নয় ফাতিমা, তার মস্তিষ্ক আর শরীর এখন পিটারের দখলে। কে এই পিটার? নিরুপায় হয়ে মা যোগাযোগ করেন দেশে তার মায়ের সঙ্গে। খুব একটা লাভ হয় না। তারপর ডেকে আনেন স্থানীয় এক পাদ্রীকে। শেষ নয়, বরং এখান থেকেই শুরু হয় মূল ঘটনা। বাকিটা দ্বিতীয় পর্বে। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া ও প্রিয় শ্রোতাবৃন্দ, কেমন আছেন আপনারা? আশা করছি পরম করুণাময় আল্লাহ পাকের রহমতে আপনারা সবাই অনেক ভালো আর সুস্থ আছেন। আমি সিফাত আলম হাজির হয়েছি হেরে যাবে না মা ঘটনাটির দ্বিতীয় পর্ব নিয়ে। রাসেল ভাইয়ের কাছে এই ঘটনার ভেতরের ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করে সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। ফাতিমা এক লাফ দিয়ে বিছানা থেকে উঠে যায় এবং আমাদের দিকে প্রচন্ড রাগী দৃষ্টিতে তাকায়। তাকে দেখতে এতটাই ভয়ঙ্কর লাগছিল, যার ফলে মনে হচ্ছিল আমার এত কম বয়সী এই মেয়েটির মধ্যে যেন কোনো প্রকার মায়া, মনুষ্যত্বের বিন্দু মাত্র কোনো অস্তিত্ব নেই। তাকে দেখে আমরা এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে আমি আর আমার হাজব্যান্ড কখন যেন তার তীক্ষ্ণ দৃষ্টির ভয়ে পেছনে চলতে চলতে দেয়ালের সাথে নিজেদের পিঠ লেগে যেতে অনুভব করেছি। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। ফাতিমা আমাদের এই অবস্থা দেখে মুচকি হেসে বলে, মা, কি হলো তোমার পাদ্রী মশাইয়ের? মরে গেল নাকি পাগল হয়ে গেল? শোন, আমার পেছনে লাগিস না। আমি কে আর আমি কি করতে পারি তার কোনো আন্দাজ তোদের নেই। আমার মেয়ের এমন কথা শুনে আমি হাউমাউ করে কেঁদে ফেলি, কেননা এই আওয়াজ আমার মেয়ের না। এই আওয়াজ আমার জন্য বড়ই অচেনা। এই আওয়াজ কোনো পুরুষের, আমার মেয়ের কণ্ঠে কোনো এক পুরুষের কণ্ঠ শোনা যাচ্ছে। আমি এসব নিতে পারছিলাম না, অনবরত কেঁদেই চলেছিলাম। অন্যদিকে ফাতেমা হাসতে হাসতে ওপরের ঘরে চলে গেল আর আমরা অ্যাম্বুলেন্সের অপেক্ষা করতে লাগলাম। একটু পরে অ্যাম্বুলেন্স এসে গেল এবং চার্চ থেকে কিছু লোকজন নিয়ে পাদ্রী সাহেবের সহকারীও এসে উপস্থিত হলেন। আমি বেশ চিন্তায় ছিলাম, কেননা আল্লাহ না করুন পাদ্রী সাহেবের কিছু হয়ে গেলে তো সব দোষ আমাদের উপরেই চলে আসবে, কেননা তিনি কোনো অফিসিয়াল রিকোয়েস্টে বা চার্চকে অভিহিত করে সেখান থেকে আসেননি, বরং আমার হাজব্যান্ডের সাথে পরিচিতির খাতিরেই তিনি এসেছিলেন। এসব ভাবতে ভাবতেই পাদ্রীকে অ্যাম্বুলেন্সে তুলতে সাহায্য করছিলাম আমরা। অ্যাম্বুলেন্স তাকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলো আর আমরাও বাকি সবার সাথে রওনা দিলাম। হাসপাতালে পৌঁছালে পাদ্রী সাহেবের চিকিৎসা শুরু হলো। ডাক্তার তাকে ভালোভাবে পরীক্ষা করে দেখলেন বেশ কিছুটা সময়। পরীক্ষা নিরীক্ষা শেষে তিনি আমাদের অভয় দিয়ে বললেন, উনি অজ্ঞান হয়ে আছেন। আমরা ওনার চিকিৎসা শুরু করে দিয়েছি, আশা করি দ্রুতই ওনার জ্ঞান ফিরে আসবে, চিন্তা করবেন না। পাদ্রী সাহেবের জ্ঞান ফেরার জন্য আমরা চাতক পাখির মতো অপেক্ষা করছিলাম। এই অপেক্ষা ছিল বেশ দীর্ঘ। দেখতে দেখতে 3, 4, 5 এভাবে ক্রমান্বয়ে 9 দিন পর পাদ্রী সাহেবের জ্ঞান ফেরে। কিন্তু জ্ঞান ফিরে আসার পর তাকে যেন আর চেনাই যাচ্ছিল না। তার শরীরের অবস্থা মোটেও ভালো ছিল না। তিনি বিড়বিড় করে শুধু নিজের জীবনের নানা বিষয় নিয়ে কথা বলছিলেন এবং তার মুখ থেকে শুধু একটি কথাই বের হচ্ছিল, আর তা হলো, বাঁচাও, আমাকে বাঁচাও, লুসিফারের হাত থেকে কেউ তো আমাকে বাঁচাও, সে আমাকে জাহান্নামের আগুনে পুড়িয়ে মারবে। না, আমি মরতে চাই না, মরতে চাই না, আমি দয়া করে বাঁচাও, আমি আর কখনোই ওর মুখোমুখি হব না, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। এখানে লিসেনারদের বোঝার সুবিধার্থে একটি কথা বলে রাখছি, লুসিফার আর ইবলিস আলাদা কেউ নয়, বরং দুজনেই এক। খ্রিস্টান ধর্মের অনুসারীগণ ইবলিশকেই লুসিফার নামে আখ্যায়িত করে থাকেন, যাকে আমরা ইবলিস বা শয়তান নামে চিনি। পাদ্রী সাহেব খ্রিস্টান ধর্মের অনুসারী হয় ইবলিশ বা শয়তানকেই লুসিফার সম্বোধন করছিলেন। ঘটনায় ফেরা যাক। আমরা পাদ্রী সাহেবের কথাগুলো শুনে এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে আমাদের গলা শুকিয়ে আসতে শুরু করে, শরীর যেন অসাড় হয়ে যাচ্ছিল। চার্চের অন্যান্য লোকগুলো আর পাদ্রীর সহায়ক বারবার পাদ্রী সাহেবকে বলছিলেন, দয়া করে এর নাম নেবেন না,
উচ্চারণ করছেন। এসব দেখে আমরা আর সহ্য করতে পারছিলাম না। তাই আমরা পাদ্রী সাহেবকে হাসপাতালের যে কেবিনে রাখা হয় সেই কেবিন থেকে দ্রুত বের হয়ে আসি। বের হয়ে এসে আমরা পাদ্রী সাহেবের সহকারীর সাথে কথা বলি। তিনি বেশি কিছু বলেন না, শুধু একটা কথাই বলেন। তিনি বলেন তিনি ফাতেমার অবস্থার কথা বিশপকে জানিয়ে দিয়েছেন। এখন তিনি এর কোনো না কোনো সমাধান অবশ্যই বের করবেন। আমরা বাড়ি ফিরে আসি। এই কয়দিন ফাতিমাকে তেমন একটা দেখিনি। নিজের রুমে সারাক্ষণ ঘুমিয়েই কাটিয়েছিল সে। দেখে মনে হচ্ছিল যেন জীবিত কোনো লাশ বিছানার সাথে এঁটে আছে। বুকের ভেতরের যন্ত্রণার পরিমাণ ধীরে ধীরে যেন বেড়েই চলছিল। দুর্বিষহ হয়ে উঠছিল এক একটি দিন, এক একটি সেকেন্ড। তাও হাল ছাড়িনি। আল্লাহর ওপর আস্থা রেখেই দিন কাটাতে থাকি আর পাদ্রী সাহেবের সহকারীর বলা কথার প্রেক্ষিতে অপেক্ষা করতে থাকি। এই অপেক্ষাও ছিল দীর্ঘ, অনেক দীর্ঘ। আমি জানি অনেকেই ভাববেন কেন আমি মুসলমান হয়েও একজন পাদ্রীর সাহায্য নিয়েছি আর নিতে চাচ্ছি। কিন্তু জীবন যখন ধ্বংসের দিকে চলে যায় তখন সামান্য আশার প্রদীপটার দিকে তাকালেও যেন মনে হয় সেই প্রদীপে জ্বলতে থাকা ক্ষীণ আলোটাই যেন দাও দাও করে চলছে। সমুদ্রের মাঝে ঝড়ের কবলে পড়া কোনো নাবিক যেমন ছোট কোনো কাঠের টুকরোকে অবলম্বন করেন, ঠিক তেমনটাই আমিও আমার হাজব্যান্ড করেছিলাম। এই জন্যই আমি ঘটনার শুরুতেই বলেছি, দয়া করে ঘটনাটি মায়ের দৃষ্টিকোণ থেকে দেখবেন। আমার মাথায় শুধু একটা চিন্তাই ছিল, আর তা হলো আমার এত অপেক্ষা আর ধৈর্যের ফলাফল আমার এই সন্তান, তার যেন কোনো ক্ষতি না হয়, সে যেন একেবারে সুস্থ হয়ে যায়, ঠিক যেন তেমন ফাতিমা যাকে আমি চিনি। অন্যদিকে এটাও সত্যি যে আমি মুসলমানদের কাছ থেকেও সাহায্য নিয়েছি। আগেই বলেছি আমার মায়ের সাথে আমার এসব ব্যাপারে প্রতিনিয়তই কথা হচ্ছিল। আমি আম্মাকে বলছিলাম যদি কোনো হুজুর পাওয়া যায় তাহলে এসব সমস্যার সমাধান করতে বলুন, রুকাইয়া করতে জানে এমন কারো খবর দিন। আম্মা যেন আমাকে ফোনে তাদের সাথে যোগাযোগ করিয়ে দেন সেই জন্য অনুরোধ করেছিলাম। বাংলাদেশ থেকে নিজ ঘরে বসে ট্রিটমেন্ট করতে পারলে আমি তাতেও রাজি ছিলাম। একদিন দুপুরে আমি রান্নাবান্না শেষ করে জোহরের সালাত আদায়ের জন্য প্রস্তুতি নিচ্ছি। এমন সময় আম্মার ফোন আসে বাংলাদেশ থেকে। আমি কোনো রকমের তড়িঘড়ি করে ফোন রিসিভ করি। আম্মা বলেন তিনি এক হুজুরকে আমাদের বাসায় নিয়ে এসেছেন, তার খুব বেশি প্রশংসাও নাকি তিনি শুনেছেন। আমি আম্মার কাছে মার্জনা প্রার্থনা করে নামাজের পর আম্মাকে ফোন করব বলে জানাই। আম্মা হুজুরকে বসতে বলেন আর আমি আমার সালাত আদায়ের পর আম্মার সাথে যোগাযোগ করি। আম্মা আমাকে হুজুরের সাথে কথা বলিয়ে দেন। হুজুরকে আম্মা আগেই সব জানিয়ে রেখেছিলেন, তাও আমি নিজের মতো করে তাকে সবটা জানাই। আমার কথা শুনে তিনি বলেন আপনার মেয়ের সাথে আমাকে কথা বলিয়ে দিন। আমি বললাম ও তো আপনার সাথে কথা বলবে না। আমার কথা শুনে তিনি বললেন আমি যেন ফাতিমার কাছে ফোন নিয়ে যাই। আমি হুজুরের কথা মতোই ফাতিমার ঘরে ঢুকলাম ফোন নিয়ে। সে বিছানায় বসেছিল এবং অদ্ভুত ভাষায় কিছু একটা বলছিল যা আমার বোধগম্য হয়নি। আমি ওর কাছে গিয়ে ফোনটা ওর কানে ধরিয়ে দিলাম। কিন্তু যে ব্যাপারটায় সব থেকে বেশি অবাক হলাম সেটা ছিল ফাতিমার বলা প্রথম কথা। ফাতিমা হুজুরকে তার নাম ধরে সম্বোধন করে, যা কখনোই তার জানার কথা নয়, কেননা আমি নিজেই ওনার ব্যাপারে আম্মাকে এখনো কিছু জিজ্ঞেস করিনি। কিন্তু যখনই আমি ফাতিমার কানে ফোন দিলাম আমার মেয়ের মুখ থেকে প্রথম যে শব্দগুলো বের হলো সেগুলো ছিল সবাহান করিম, কেমন আছিস বাবা? তুই তো দেখি দিব্যি বেঁচে আছিস, আর কিছুদিন বাঁচতে চাইলে সেটাও পারতি। যদি আমার পরিচয় জানার চেষ্টা করতি বা জেনে আসতি তাহলে হয়তো বেঁচেই থাকতি। কি আর করা, আমার কিন্তু এখানে কোনো দোষ নেই। কেমন, তুই নিজেই আমার কাছে মরতে এসেছিস, তাহলে মর। আমি ফাতিমার কথা শুনে থ হয়ে যাই। হুজুরকে জিজ্ঞাসা করি তার নাম আসলে সুবহান করিম কিনা। তিনি ক্ষীণ স্বরে হ্যাঁ বলেন। তার কথা শুনে আমি স্পষ্ট বুঝতে পারছিলাম তিনি ভেতর থেকে যেন কেঁপে উঠেছেন। ফাতিমা আবার বলেন আচ্ছা সুবহান, তোর একটাই ছেলে না? কি যেন নাম? ও হ্যাঁ, মনে পড়েছে, ওর নাম জাকির না? সে কি স্কুলে যায়? আর তোর মায়ের কথাও তো শুনেছি, সে তো অসুস্থ। বেচারি অনেক কষ্ট পাচ্ছে, তাই না? অবশ্য তুই যদি বলিস তাহলে আমি তাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারি। কিরে, দেব নাকি মুক্তি? এখানে আমি যতটুকু উল্লেখ করলাম সেগুলোর বাইরেও ফাতিমা তাকে পুরুষ কণ্ঠে আরো অনেক কিছু বলে, যার সবটা আমার পক্ষে বলা সম্ভব নয়। ফাতিমা হুজুরকে ভয় দেখিয়ে অট্ট হাসি হাসছিল। তার চেহারায় ছিল পৈশাচিক এক আনন্দের ছাপ, আর হাসার ধরনটাও একই ছিল, সেই পুরুষালী গলা। সেই গলা শুনলেই আমি ভয়ে দুকদম পিছিয়ে যেতাম। ফাতিমার অবস্থা বেগতিক দেখে হুজুর দোয়া পড়তে শুরু করেন। ঠিক তখনই ফাতিমা আবার পুরুষালী গলায় বলে তোর বউ জোহরার কি অবস্থা?
কি জানি সে আত্মহত্যা করেছে, আর তুই দুনিয়াকে বলেছিস ওটা অ্যাক্সিডেন্ট ছিল। তাকে তো মেরেছিলি তুই, তোর জন্যই সে আত্মহত্যা করেছে। সোহান, অনেক বড় মিথ্যাবাদী তুই। ফাতিমার কথা শুনে হুজুর আরো দ্রুত দোয়া পড়তে লাগলেন, আর ফাতিমা তার উপর মারাত্মক ব্যক্তিগত আক্রমণ শুরু করলো। কখনো বলছিল, সোবাহান তুই মেয়েদের কষ্ট দিস, তুই কখন থেকে আবার হুজুর হলি। আবার কখনো বলছিল, তুই তো নিজেই একটা শয়তান। ফাতিমা এমনভাবে কথাগুলো বলছিল যেন হুজুরের দোয়া পড়ার কোনো প্রতিক্রিয়াই তার উপর পড়ছে না। আমিও আমার মতো 4 কুল আয়াতুল কুরসি পড়ে ফাতিমার গায়ে ফু দেই। আমার ফু লাগা মাত্রই সে শোয়া থেকে দাঁড়িয়ে গেল আর বলল, এই সোবাহান, আমি তোকে কিছু দেখাতে চাই, একটু পেছনে তাকা। দেখ তোর পেছনে কি হচ্ছে। ফাতিমার এই কথা বলার কয়েক সেকেন্ড পরেই কল কেটে গেল, আর ফোনের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করতে লাগলো, সোবাহান করিম, তুই কোথায় চলে গেলি? খুব সাহসী ছেলে, হ্যাঁ? তাহলে পালালি কেন? এই বলে সে আমার দিকে তাকিয়ে বলল, এসে মা, কোনো ভালো বড় পীর নিয়ে আসো যে কিনা আমার মোকাবেলা করতে পারবে। তা না করে তুমি এমন কিছু বাচ্চাদের নিয়ে আসছো যে কিনা সামান্য ক্ষমতা দেখলেই দৌড়ে পালায়। ভেবেছিলাম আর কিছুটা সময় আনন্দ করব, তার হলো না। আমার মেয়ের কথা শুনে আমার হাত থেকে ফোন পড়ে যায়। ফোন পড়ে যেতে দেখে সে আমার দিকে তাকিয়ে মুচকি হাসলো আর উল্টো পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। আমার মধ্যে ভয় ক্রমাগত বাড়ছিল, কেননা আমি এই সময় ফাতিমার সাথে একেবারেই একা ছিলাম, আর আমাদের সাথেই ছিল সেই শয়তানের উপস্থিতি। আর সবচেয়ে বড় ভয় ছিল এটাই যে আমার মেয়ে তার কাছে জিম্মি ছিল। আমি এখনো পর্যন্ত এমন কাউকে খুঁজে পাচ্ছিলাম না যে কিনা এই শয়তানকে পরাজিত করতে পারে এবং ফাতিমাকে এই জাহান্নামের থেকে মুক্তি দিতে পারে। এভাবেই দিন কেটে যাচ্ছিল। আমি প্রতিদিনের মতো এসব নিয়ে চিন্তা করছিলাম। হঠাৎ আমাদের বাড়ির বেল বেজে ওঠে। দরজা খুলে দেখি পাদ্রী সাহেবের সহকারী আমাদের বাড়িতে এসে উপস্থিত। তার সাথে ছিল আরো 3 জন ব্যক্তি। আমি শুরুতেই তাদের থেকে পাদ্রী সাহেবের খোঁজ খবর নিলাম। তারা আমাকে জানালো পাদ্রী সাহেবের অবস্থা আগের মতোই আছে, কোনো উন্নতি নেই। তিনি না কিছু খাচ্ছেন না পান করছেন, তার খুব কষ্টে দিন কাটছে। তার হাতে ক্যানোলা লাগানো ছিল, কিন্তু তিনি বারবার সেটা খুলে ফেলতে চাচ্ছেন। ক্যানোলার সুই মুখে নিয়ে গিলে ফেলার চেষ্টা করছেন। তাকে সেজন্য শিকল দিয়ে বাঁধা অবস্থায় রাখা হয়েছে। তিনি এখন শুধু একটা কথাই বলেন, আমাকে লুসিফার থেকে বাঁচাও, সে আমাকে জ্বালিয়ে দেবে। সেই সহকারী পাদ্রী বলেন, পাদ্রী সাহেব ফাতিমার মধ্যে এমন কি দেখেছেন যে তার এই করুণ অবস্থা হয়েছে? আমরা কেউ বুঝতে পারছি না। এসব বলতে বলতেই তিনি ওনার সাথে আসা বাকি 3 জনের সাথে আমার পরিচয় করিয়ে দেন। তিনি বলেন অন্য চার্চ থেকে তিনি নতুন 3 জন পাদ্রী নিয়ে এসেছেন, যারা মানুষের মধ্যে থাকা শয়তানকে পরাজিত করার জন্য এক্সরসিজম করে থাকে। তিনি আরও বলেন এই পাদ্রীদের নাকি এ বিষয়ে অনেক নাম ডাকও আছে, আর তারা অনেক সময় ধরে এই কাজ করে আসছেন। আমি পাদ্রী সাহেবের সহকারী আর বাকি 3 জন পাদ্রীকে নিয়ে ফাতিমার ঘরের দিকে যাই। যখন আমরা ফাতিমার ঘরের সামনে পৌঁছালাম, তখন একজন পাদ্রী সাহেব বলে উঠলেন, আপনারা বাইরে অপেক্ষা করুন, আমি আপনার মেয়েকে একাই পর্যবেক্ষণ করতে যাচ্ছি। তার কথা শুনে আমি এবং বাকি পাদ্রীরা ফাতিমার রুমের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম। সেই পাদ্রী সাহেব ফাতিমার রুমে চলে গেলেন। আমার খুব ভয় করছিল, কেননা আমি বাসায় একা ছিলাম। ফাতিমার বাবা ফাতিমার এই অবস্থার জন্য অফিসে মনোযোগ দিতে পারছিলেন না। ওনার চাকরিও প্রায় যায় অবস্থা। এই জন্য পাদ্রীরা আসার পর আমি ওনাকে ফোন করি, কিন্তু বেচারা কোনোভাবেই ছুটি নিতে পারেননি। পাদ্রী সাহেব ফাতিমার রুমে প্রবেশ করেছেন প্রায় 15-20 মিনিট পেরিয়ে গেছে, কিন্তু পাদ্রী সাহেব বা ফাতিমা কারোরই কোনো আওয়াজ আসছিল না। আমি সহকারী পাদ্রীকে বললাম, ভেতরে গিয়ে দেখেন কি হচ্ছে। এত নীরবতা আমার ভালো লাগছে না, আমার মনে কু গাইছিল। আমার কথা শুনে সে ফাতিমার রুমে প্রবেশ করতে যাবে, এমন সময় ভেতর থেকে পাদ্রী সাহেব বেরিয়ে এলেন। তার ডান হাতের অবস্থা ছিল গুরুতর, হাতটি ছিল ভাঙা, ঠিক যেভাবে ফাতিমার শিক্ষকের হাত ভাঙা ছিল। তার সম্পূর্ণ মুখ যেন লাল বর্ণ ধারণ করেছিল এবং তার শরীর ঘেমে নিয়ে একাকার হয়েছিল। তাকে দেখে মনে হচ্ছিল তিনি যেন বহুদিনের অসুস্থ কোনো ব্যক্তি। তিনি বাইরে এসে সহকারী পাদ্রীকে বললেন তাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হার্ট অ্যাটাকে মারা গিয়েছিলেন তিনি। এই কথা শুনে আমাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। এই ঘটনার কিছুদিন পর সহকারী পাদ্রী আমার কাছে এসে বলেন আমি যেন সন্ধ্যার পর তার সাথে চার্চে দেখা করি। যদিও আমার জন্য এই কাজ করা উচিত নয়, কিন্তু আমার মেয়ের জন্য একজন পাগল হয়ে আছেন আর অন্যজন প্রাণ হারিয়েছেন ভেবে আমি আর তাকে মানা করতে পারলাম না।
যথারীতি সন্ধ্যায় আমি চলে গেলাম চার্চে। সেখানে পৌঁছে দেখি সহকারী পাদ্রী আমার জন্য অপেক্ষা করছেন। আমি তাকে দেখতেই সে আমার কাছে হাত জোর করে মাথা নত করে ফেললেন এবং তার অফিসে নিয়ে গেলেন। আমি তার এই আচরণ দেখে বেশ অবাকই হলাম। আমাকে নিয়ে গিয়ে তিনি একটি চেয়ারে বসান এবং দ্রুত জিজ্ঞেস করতে থাকেন, ম্যাডাম, আপনার কি মনে হয় ওই পাদ্রী সাহেবের সঙ্গে কি হয়েছিল? তার মৃত্যু কিভাবে হয়েছিল? আমি হতবাক হয়ে গিয়েছিলাম, কারণ ডাক্তার তো বলেছিল হার্ট অ্যাটাকে মারা গিয়েছে। তবুও তিনি কেন আমার কাছে পাদ্রী সাহেবের মৃত্যুর কারণ জানতে চাইছেন? আমি বললাম, তিনি তো নিজেই হাসপাতালে গিয়েছিলেন অসুস্থ পাদ্রীর সাথে, আর ডাক্তারের কথা অনুযায়ী পাদ্রীর মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক, যা তিনি নিজ কানেই শুনেছেন। আমার কথায় সম্মতি দিয়ে তিনি বলেন, তার মৃত্যু হার্ট অ্যাটাকেই হয়েছে, এটা সত্যি, কিন্তু তার হার্ট অ্যাটাক কেন হয়েছিল সেটা আমি ভেবে দেখছি, এই জন্যই প্রশ্নটা করা। প্রত্যুত্তরে আমি তাকে বলি, আমি এসব দেখিনি, আর ওনার কেন হার্ট অ্যাটাক হয়েছে তা আমি কিভাবে জানবো? আমার কথা শুনে তিনি বলেন, ওই পাদ্রী সাহেবও আমার মেয়ের মধ্যে সে শয়তানকে দেখেছেন এবং হাসপাতালে যাওয়ার সময় নাকি তিনি সহকারী পাদ্রীকে বলেছিলেন তিনি জীবনে এর চেয়ে ভীতিকর আর কোনো কিছুই কখনো দেখেননি। সেই শয়তানকে দেখে প্রথম পাদ্রী সাহেব তার মানসিক ভারসাম্য হারিয়েছেন, আর দ্বিতীয় পাদ্রী সাহেব নিজের জীবন হারিয়েছেন। মনের মধ্যে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। তার কথা শুনে আমার এতটুকু সাহস হচ্ছিল না যে আমি তার কাছ থেকে কিছু জানার চেষ্টা করি বা প্রশ্ন করি। কিন্তু একটা প্রশ্ন না করলেই নয়, আমি তার কাছে জানতে চাইলাম এখন আমাদের করণীয় কি। সে আমাকে জানালো এসব কারণে চার্চের নাকি বদনাম হতে পারে, এই খবর বাইরে বের হলে চার্চের সম্মানহানিও হতে পারে, আর একজন মানুষের জীবনও গিয়েছে। তাই তিনি আমাকে দেখা মাত্রই হাত জোর করে বুঝিয়ে দিচ্ছিলেন তারা আমাকে এই ব্যাপারে কোনো প্রকার সাহায্য করতে ইচ্ছুক নন। আর তাই আমি সেখান থেকে হতাশ হয়ে ফিরে এলাম। ঘটনার এই পর্যায়ে একটু পেছনে ফেরা যাক। আচ্ছা, আপনাদের মনে আছে সোবাহান হুজুরের কথা, যিনি ফাতিমার সাথে কথা বলার সময় ফোন কেটে দিয়েছিলেন আর আমার মেয়ের কথা শুনে শেষ মুহূর্তে ফোন বন্ধ হয়ে গিয়েছিল? হঠাৎ করে কেন তিনি পালিয়ে গেলেন, এই ব্যাখ্যাটি আমি দিচ্ছি। সেদিন রাতের বেলা আমি আমার আম্মার সাথে কথা বলছিলাম। আমার আম্মা আমাকে জানালেন বাড়িতে আসার পর থেকেই হুজুর যথেষ্ট আত্মবিশ্বাসী ছিলেন। আম্মার কাছে সবকিছু শোনার পরেও তিনি বেশ সাহসিকতার সাথেই ফাতিমার সাথে থাকা শয়তানের মোকাবেলা করার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু ফাতিমা তার কথা বলার মাধ্যমে হুজুরকে ভেতর থেকে প্রচণ্ড ভয় পাইয়ে দিয়েছিল। আর ফাতিমা যখন ওনাকে পেছন ফিরে দেখতে বলেছিল, তিনি ফাতিমার কথা শুনে পেছন ফিরে তাকান। পেছন ফিরে তাকানোর পর তার চেহারার রং উড়ে যায়। তাকে দেখে প্রচণ্ড ভীত মনে হচ্ছিল। তিনি ফোন ছুঁড়ে ফেলে দেন আর এক দৌড়ে বাড়ি থেকে বের হয়ে যান। 2 দিন পর আমাদের কাছে খবর আসে সেই হুজুর ইন্তেকাল করেছেন। আর তার ইন্তেকালের কারণ শুনলেও আপনারা অবাক হবেন। তার ইন্তেকালের কারণ হার্ট অ্যাটাক। কিন্তু সেই পাদ্রীর মতোই এই খবর শুনে আমার আর বুঝতে বাকি থাকলো না হুজুরের মৃত্যুর পেছনে ফাতিমার সাথে থাকা শয়তানের অবশ্যই কোনো যোগসূত্র আছে। আমরা চার্চ থেকে আর হুজুরের কাছ থেকে সাহায্য না পেয়ে নিজেদের মতো চেষ্টা চালাতে থাকি ফাতিমাকে সেই শয়তানের হাত থেকে মুক্ত করার জন্য। এর মাঝে অনেকেই আমাদের সাথে যোগাযোগ করেছেন, কিন্তু কেউই তেমন সমাধান দিতে সক্ষম হননি। আমাদের সমস্যার কথা ধীরে ধীরে মানুষের নিকট পৌঁছেছিল। কিছু মানুষের সাথে পরিচয়ও হয় যারা কিনা প্যারানরমাল সমস্যা নিয়ে কাজ করে থাকেন আর সমাধান দিয়ে থাকেন। ব্যাপারটা এমন না যে তারা কোনো ধর্মীয় গুরু বা রুকাইয়ার স্পেশালিস্ট। তারা এসব বিষয়ে গবেষণা করে থাকেন বলে আমরা জানতে পারি। এমনই এক প্যারানরমাল ইনভেস্টিগেশন টিমের সাথে আমাদের কথা হয়। তারা এইসব বিষয় নিয়ে অনেক কিছু জানেন বলে আমাদের জানান এবং তারা এই সমস্যা ডিল করতেও নাকি জানেন। আমি তাদের সাথে কথা বলে বেশ আশ্বস্তই হই, কেননা তাদের কথা বলার ধরনটা ছিল এমন যেন আমি কি চাচ্ছি আর কি ভাবছি তা বলার আগেই তারা বুঝতে পারছেন। তারা বেশ ভালোভাবেই নিশ্চয়তা দিলেন এবং এমন সব কথা বললেন যে আমি তাদের কথায় বলতে গেলে এক প্রকার মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আমি তাদেরকে আসন্ন শনিবার বাসায় আসার অনুরোধ করি, কেননা ওই দিনই ফাতিমার বাবাও বাড়িতে থাকবেন। যথারীতি সন্ধ্যার আগে দিয়ে তারা আমাদের বাড়িতে এসে পৌঁছান। তাদের হাতে ক্যামেরা এবং সাথে ছিল অত্যাধুনিক কিছু যন্ত্রপাতি। তারা মোট 4 জন এসেছিল। তারা নিজেদের সাথে আনা যন্ত্রপাতি এবং ক্যামেরা নিয়ে আমার মেয়ের ঘরে চলে গেলেন। আমি এবং ফাতিমার বাবা তাদের সাথে ফাতিমার রুমে চলে গেলাম। ফাতিমার রুম ছিল অন্ধকার, জানালাগুলো ছিল বন্ধ। তারা রুমে ঢুকে লাইট জ্বালিয়ে যন্ত্রপাতি সেট করে ফাতিমার সাথে কথা বলার চেষ্টা চালান। ফাতিমার চোখ খুলে তাকায় আর হাসতে শুরু করে। হঠাৎ সে চোখ ঘুরিয়ে আমার দিকে তাকায় আর বলে, মা, এই কার্টুনগুলোকে আবার কোথায় খুঁজে পেলি? তোর এসব করার কোনো দরকার নেই মা। আর যাদের সাথে করে নিয়ে এসেছিস তারা তো মিথ্যেবাদী।
এই সমাজের কোনো দরকারে কাজে লাগে না, তাদের ওই সব কাজ করার কোনো দরকার নেই, বরং তাদের যে জিনিসটার দরকার সেটা তোদের পেছনের টেবিলের প্লেটে রাখা আছে। ফাতিমার কথা শুনে আমরা সবাই পেছন ফিরে তাকাই, দেখলাম টেবিলে সত্যি একটি প্লেট রাখা আছে। সেই প্লেটে বড় একটি ছুরি রাখা ছিল। তারপর আমরা সবাই ভয়াবহ এক ঘটনার সাক্ষী হলাম। আমরা দেখলাম ইনভেস্টিগেশন টিমের টিম লিড প্লেটের দিকে এগিয়ে গেলেন আর প্লেটে রাখা ছুরি হাতে তুলে নিলেন। আমরা কেউই জানি না এই ছুরি এবং প্লেট কোত্থেকে এখানে এলো। সেই লিড ছুরিটি হাতে নেন আর মুখ হাঁ করে তার বাম গাল বরাবর হ্যাঁচকা টান দেন। সাথে সাথে সম্পূর্ণ গলা কেটে যায় এবং তাজা রক্তের স্রোত বইতে শুরু করে। অবাক করা ব্যাপার হলো, নিজের গাল নিজ হাতে কাটার পরও তার চেহারায় বিন্দুমাত্র কোনো যন্ত্রণার ছাপ নেই। তিনি মুচকি হাসতে হাসতে তার ডান গালটাও একইভাবে কেটে ফেলেন। এসব দেখে তার টিমের বাকি 3 জন চিৎকার করতে শুরু করেন আর তাকে ধরাধরি করে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন। আমি আর আমার হাজব্যান্ড এবার অন্য ভয় পাচ্ছিলাম। যেহেতু এখানে এবার এমন কাণ্ড ঘটেছে তাই পুলিশের আসার যথেষ্ট সম্ভাবনা ছিল। এর আগের 2 ঘটনার জন্য তারা এসেছিলেন, কিন্তু কোনো কমপ্লেইন না পাওয়ার জন্য তারা ঘটনা শুনে চলে যান। ফাতিমার বাবা চিন্তিত হয়ে পড়েন। তিনি বলেন, ব্যাগ গোছাও, আজ রাতে এই দেশ ত্যাগ করব। পরপর 3টি দুর্ঘটনা আমাদের বাড়িতে ঘটেছে। চার্চ পুলিশের কাছে যায়নি, কিন্তু এরা যেতে পারে। আর পুলিশ এসব জিন ভূতের ঘটনা বিশ্বাস না করে আমার মেয়েকে পাগল বলে পাগলা গারদে পাঠানোর আগে আমাদের এখান থেকে পালাতে হবে। এর আগে আমরা ফাতিমার অসুস্থতার জন্য যে ডাক্তারের কাছে গিয়েছিলাম তারা প্রায় সকলেই আমাদেরকে পরামর্শ দিয়েছিলেন ফাতিমাকে মানসিক হাসপাতালে ভর্তি করানোর জন্য। আমি আমার হাজব্যান্ডের কথা মোতাবেক দ্রুত ব্যাগ গুছিয়ে নিই। চোখের সামনে যা পাচ্ছিলাম তাই নিচ্ছিলাম। কোনো রকমে ব্যাগ গুছিয়ে ফাতিমাকে নিয়ে আমরা এয়ারপোর্টে পৌঁছাই। ফাতিমার বাবার বন্ধু এয়ারলাইন্সে চাকরি করায় টিকিট পেতে অসুবিধা হলো না। সেই রাতের ফ্লাইটেই আমরা বাংলাদেশে ফিরে আসি। দেশে ফিরে আমরা ফাতিমার দাদা বাড়ি অর্থাৎ আমার শ্বশুর বাড়ি চলে যাই। বাড়ির সবাই আমাদের দেখে অবাক হন, কেননা আমরা কাউকে কোনো কিছু না জানিয়ে হুট করে দেশে ফিরে এসেছি। তারা অবাক হয়েছিলেন ঠিকই, কিন্তু সাথে খুশিও হয়েছিলেন আমাদের ফিরে আসার জন্য। দেশে ফিরে আসার পর ফাতিমা বেশিরভাগ সময় স্বাভাবিক আচরণ করছিল, কিন্তু সে কারোর সাথে কোনো কথা বলেনি, শুধু জিজ্ঞাসা করছিল, আমার ঘর কোনটা? তাকে ঘর দেখিয়ে দেওয়া হয় এবং সে সেখানে চলে যায়। রাত হলে আমি তাকে খাওয়ার জন্য ডাকলাম। আমরা সবাই ডাইনিং টেবিলে বসেছিলাম। আমার পরিবার বেশ বড় ছিল। আমার হাজব্যান্ডরা 2 ভাই ও 1 বোন। ফাতিমার 2 জন চাচাতো ভাই আর 1 জন চাচাতো বোনও ছিল। আমরা সবাই ডাইনিং টেবিলে বসে কথাবার্তা বলছিলাম। আজ বাড়ির পরিবেশ দেখে আমি অনেক ভালো অনুভব করছিলাম, কেননা এতটা দিন আমি যেখান থেকে এসেছি সেখানে আমি আর ফাতিমা দিনের বেশিরভাগ সময় একাই থাকতাম। এছাড়াও অনেক বিপজ্জনক ঘটনা আমি একা সহ্য করেছি, যা দেখার পর আমি অনেকটাই ডিপ্রেশনের শিকার হয়েছিলাম। কিন্তু রাতে যখন আমি আমার পরিবারের মাঝে ছিলাম তখন বেশ আমার শান্তি হচ্ছিল। ফাতিমা খাবার খেতে বের হয়ে আসে। সে সবার সাথে নিজ থেকেই কথা বলছিল আর সবার প্রশ্নের উত্তর হাসি মুখে দিচ্ছিল। ডাইনিং রুমে এসে সে সোজা একটা চেয়ার টেনে বসে গেল এবং একা একাই খেতে শুরু করলো। সবাই অবাক হয়ে তার খাওয়া দেখছিল। দেখতে দেখতে ফাতিমার খাবারের গতি বাড়তে থাকে। সে একাই 6-7 জনের খাবার আরামসে খেয়ে ফেলে। তার এই খাওয়া দেখে সবাই খুব অবাক। সবার মনে প্রশ্ন ছিল একটাই, আর তা হলো এত ছোট একটা মেয়ে এত খাবার কিভাবে খাচ্ছে। এই পর্যন্ত সব ঠিকই ছিল। আসলে আমাদের জন্য ঠিকই ছিল বলা যায়, কারণ ফাতিমার অবস্থার কথা আমাদের অজানা ছিল না। তাই এসব অস্বাভাবিক ব্যাপারগুলো আমাদের কাছে স্বাভাবিকই হয়ে গিয়েছিল। কিন্তু এই অস্বাভাবিক স্বাভাবিক অবস্থা বেশিক্ষণ বিরাজমান হলো না। আমার মেয়ে হঠাৎ এমন একটা কাজ করে ফেললো যা দেখে ছোট বাচ্চা থেকে শুরু করে বাড়ির সবাই চিৎকার দিয়ে বের হয়ে গেল। খাবার খেতে খেতে ফাতিমা তার আঙুল চিবাতে শুরু করলো। সে এত জোরে আঙুল চিবাচ্ছিল যে আঙুল থেকে রক্ত খাবার প্লেটে পড়তে শুরু করে। তার এই আঙুল চিবানো কোনোভাবেই থামছিল না। আমরা সবাই মিলে তার 1 হাত ধরে ফেললাম আর সে আর একটা হাত চিবাতে লাগলো। আমি কোনো রকমের শক্ত করে তার 2 হাত ধরে ফেললাম আর তার সেই দাঁত আমার হাতে গেঁথে গেল। আমার মুখ থেকে ভয়ঙ্কর চিৎকার বেরিয়ে এলো। তারপর আমরা কয়েকজন মিলে খুব কষ্টে তাকে নিয়ন্ত্রণে এনে হাসপাতালে নিয়ে যাই। এই পুরো ঘটনার সবচেয়ে ভয়াবহ একটি দিক ছিল, সেটি হচ্ছে একজন মানুষের আঙুল কতটা জোরে চিবানো হলে তা থেকে রক্ত বেরিয়ে আসতে পারে। তাহলে তার যন্ত্রণা কেমন হতে পারে বলে আপনাদের মনে হয়? কিন্তু আমার মেয়ে কিভাবে এই ব্যথা সহ্য করলো আর টু শব্দটিও করলো না, আমার মাথায় আসছিল না।
এই পরিস্থিতি দেখে ফাতিমার চাচারা, তাদের স্ত্রীরা, তাদের বাচ্চারা, তাদের অবস্থা এমন ছিল যে তারা কয়েক ঘন্টা ধরে কোনো কথাই বলছিল না। মনে হচ্ছিল সবাই একটা বড় শকের মধ্যে পড়ে গেছে। তারা বুঝে গিয়েছিলেন যে এটা কোনো রোগ নয়, বরং আমার মেয়ের সাথে থাকা কোনো শয়তানের কাজ। প্রাথমিক চিকিৎসা শেষে ফাতিমার হাতে ব্যান্ডেজ লাগানো হয়। আমরা তাকে বাড়ি নিয়ে আসি। বাড়ি আসার পর ফাতিমার বড় চাচা আমার হাজব্যান্ডকে ডেকে পাঠান। তিনি তাকে বলেন, ভাই, যদি তোমরা কিছু মনে না করো তাহলে ভালো হবে তুমি যদি এই গলিতেই ছোট কোনো একটা বাড়ি নিয়ে নাও, কারণ বাড়ির বাচ্চারা খুব ভয় পাচ্ছে, আর তোমার ভাবিরাও এসব নিয়ে বেশ চিন্তিত। ফাতিমার বাবা আমাকে এসে সব জানান। এখানে তাদের কোনো দোষ ছিল না। হয়তো তারা ভেবেছিলেন শয়তানের প্রভাব তাদের বাচ্চার ওপরও পড়তে পারে। তারাও নিজেদের স্থানে সঠিক ছিলেন। পরের দিন সকালে আমরা আশেপাশে এই বাসা খুঁজতে থাকি, আর ছোট একটি বাসা পেয়েও যাই। ফাতিমার বাবা তৎক্ষণাৎ সেই বাড়িটি ভাড়া নিয়ে নেন। আমরা 3 জন সেদিনই সেই বাসায় শিফট হয়ে যাই। আর তারপর শুরু হলো ফাতিমার চিকিৎসা শেষ না হওয়া পর্যন্ত এক দীর্ঘ প্রক্রিয়া। যখনই কেউ বলতো এই সমস্যার সমাধান জানেন, তখনই তাদের বাড়িতে নিয়ে আসা হতো। তারা নিজেদের ক্ষমতা দেখাতেন, আর আমার মেয়ে তাদের সামনে এসে বারবার বলতো, মা, এই জোকারদের নিয়ে আসিস প্রতিবার, আমি এদের দেখে খুব মজা পাই। আমরা এক পীর সাহেবের ব্যাপারে শুনেছিলাম, যিনি নাকি জিন পালতেন। অনেক মানুষের সমস্যার সমাধান নাকি তিনি করে দিয়েছেন। বর্তমানে তিনি এসব কাজ করেন না, কিন্তু আগে এসব নিয়ে অনেক কাজ করতেন। আমরা তার সাথে যোগাযোগ করি, কিন্তু প্রথম আমরা সেই পীর সাহেবকে কোনোভাবেই আমাদের বাড়িতে আসার জন্য রাজি করাতে সক্ষম হইনি। কিন্তু আমি তো মা, নিজের মেয়ের ভালোবাসার জন্য সব করতে রাজি। তাই কোনো দ্বিধা না করে আমি পীর সাহেবের পায়ে ধরে তার কাছে সাহায্যের ভিক্ষা চাইলাম। আমার এই করুণ মিনতি দেখে তিনি আর কঠিন থাকতে পারলেন না। তিনি জানান তিনি জুম্মার দিন আমাদের বাড়িতে আসবেন। পীর সাহেব নিজের কথা রাখলেন। তিনি জুম্মার নামাজের পরে আমাদের বাড়িতে আসলেন। তার সঙ্গে 3-4 জন শাগরেদও ছিল। পীর সাহেবকে আমার মেয়ের ঘরে নিয়ে যাওয়া হয়। আমার মেয়ে তাকে ওপর থেকে নিচে একবার ভালো করে দেখে নিল এবং আমার দিকে তাকিয়ে বলল, সাব্বাস, এই পীর কিছুটা ভালো, এর সাথে মোকাবেলা করে মজা পাবো। এই কথা বলে সে নর পিশাচের মতো হাসতে শুরু করলো। তারপর পীর সাহেব আমার মেয়ের সামনে গিয়ে বসলেন। ফাতিমার সামনে বসে তিনি দোয়া পড়তে শুরু করলেন। পীর সাহেব দোয়া পড়ছেন আর আমার মেয়ে গান গাইছে। আমি সব দেখে কি করব কিছুতেই বুঝতে পারছিলাম না। প্রায় 2 ঘন্টা দোয়া পড়েন তিনি। আমার মেয়ের সম্পূর্ণ সময় জুড়েই তাদের গান গিয়ে শোনায়। লজ্জায় আমি যেন মাটির সাথে মিশে যাচ্ছিলাম। পীর সাহেব যখন দেখলেন কিছুতেই কিছু হচ্ছে না, তখন তিনি উঠে দাঁড়ান আর আমার মেয়ের চুল ধরে টান দেন। এই কাজ করার সাথে সাথে আমার মেয়ে ভয়ঙ্কর দৃষ্টিতে পীর সাহেবের দিকে তাকায় আর সজোরে পুরুষ কণ্ঠে চিৎকার দিয়ে ওঠে। আমাদের বাড়ির দেয়ালগুলো সেদিন কেঁপে উঠেছিল। আর ঘরের ভেতরে মেয়েটা পুরুষের মতো গলায় বলল, এই মৌলবি, চুল ছেড়ে দে, নইলে আমি তোর এমন অবস্থা করব যাদেরকে সাথে নিয়ে এসেছিস তাদেরকে কাঁধে করে নিয়ে ফিরতে হবে। আমার মেয়ের মধ্যে এত বেশি ভয়ঙ্কর আক্রোশ ছিল যা দেখে সেই পীর সাহেবও ভয়ে চুপ হয়ে গেলেন এবং তিনি ফাতিমার চুল ছেড়ে দিলেন। তারপর ফাতিমা দাঁড়িয়ে পীর সাহেবকে বলে, কিরে মৌলবি, কি অনেক নাটক হয়ে গেছে, আমিও তোকে অনেক সম্মান দেখালাম, এখন চুপচাপ এখান থেকে বিদায় হ। এরপর ফাতিমা আরো কিছু কথা বলল যা ছিল আমাদের অবাক করার মতো। সে পীর সাহেবের পাশে খালি একটি জায়গা দেখে ইশারা করলো, কিন্তু সেখানে কেউ ছিল না। ফাতিমা সেই দিকে ইশারা করে বলল, তুই সাথে করে যে সাথটাকে নিয়ে এসেছিস তাদের এখান থেকে নিয়ে বিদায় হ, নইলে তুই তো মরবি, ওরাও মরবে। পীর সাহেব উঠে দাঁড়ালেন আর ফাতিমার বাবার কাছে হাত জোর করে আল্লাহ হাফিজ বলে চলে গেলেন। এরপর আমরা যাই ভারতে। কেউ একজন আমাদের বলেছিল ভারতে একটা দরগা আছে, সেখানে গেলে নাকি কাজ হবে। সেখানে গিয়ে শুনলাম যারা সমস্যা নিয়ে আসেন তাদের অনেকেই নাকি সেখানে সুস্থ হয়েছেন। সেখানে নাকি মুসলিম জিন থাকে যারা এই সব সমস্যার সমাধান করে। আমরা দরগাতে পৌঁছে সেখানে অনেক লোক দেখতে পাই যাদের সাথে ফাতিমার মতো জিনের সমস্যা ছিল। তারা কেউ কেউ নিজেদের মধ্যে নাচানাচি করছিল, কেউ কেউ গান গাচ্ছিল, কেউ কেউ অযথাই পাগলের মতো আচরণ করছিল। এসব আমাদের জন্য খুবই স্বাভাবিক ঘটনা, কিন্তু যে ব্যাপারটা ছিল অস্বাভাবিক সেটা হচ্ছে যখনই আমার মেয়ে দরগার ভেতরে প্রবেশ করলো, সেখানে যত লোক ছিল যাদের সাথে জিনের সমস্যা ছিল তারা সবাই চিৎকার করতে করতে হঠাৎ থেমে গেল এবং একসাথে সবাই আমার মেয়ের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। যখন আমার মেয়ে তাদের সামনে দিয়ে যাচ্ছিল তারা সবাই পেছনে সরে যাচ্ছিল। মনে হচ্ছিল তারা এমন কিছু একটা দেখেছে যা আমরা দেখতে পাচ্ছিলাম না, কিন্তু এই মানুষগুলোর চেহারা ছিল বেশ স্পষ্ট। আমার মেয়ে আমাদের সাথেই চলছিল। হাঁটতে হাঁটতে আমরা একটি রুমের সামনে আসি।
রুমের বাইরে দাঁড়ানো এক বৃদ্ধ লোক আমাদের রুমের ভেতরে যাওয়ার জন্য ইশারা করেন। আমি আর ফাতিমার বাবা সেই রুমে প্রবেশ করলাম, কিন্তু ফাতিমাকে কোনোভাবেই রুমে প্রবেশ করতে পারলাম না। মনে হচ্ছিল কেউ যেন তাকে আটকে রেখেছে। তার একটা পা পেছনে ছিল, অন্যটা রুমের চৌকাঠের ওপরে ছিল, কিন্তু সে কিছুতেই ঘরে ঢুকতে পারছিল না। সে ঘরে ঢোকার জন্য প্রচণ্ড চেষ্টাও করছিল, যা আমরা নিজেরাই দেখেছি, কিন্তু সেখানে অদৃশ্য কোনো শক্তি যা তাকে ভেতরে ঢুকতে দিচ্ছিল না। তারপর আর কি, যেভাবে দরগাতে এসেছিলাম সেভাবে আবার ফিরে এলাম। ভারত থেকেও হতাশ হয়ে আবার দেশে ফিরে এলাম। এই সমস্যা যেন আমাদের পিছুই ছাড়ছিল না। যত চেষ্টা করছিলাম মুক্তি পাওয়ার, ততই যেন আরো দৃঢ়ভাবে আমাদের সাথে সমস্যা চেপে বসছিল। তারপর আমরা যাই পাকিস্তানে। আমরা জানতে পারি পাকিস্তানের বেলুচিস্তানে একজন পীর আছেন, যিনি সেখানেরই মাজারে থাকেন। তিনি কোনো পেশাদার রুকাইয়া বিশেষজ্ঞ নন, কিন্তু যখন কাউকে বিপদে দেখেন তখন সাহায্য করেন। আমরা ভাবলাম যেহেতু এত কিছু করেছি, এটাই আর বাদ থাকবে কেন। বেলুচিস্তানে একটা ছোট শহরে পৌঁছাই আমরা। সেটি ছিল পাহাড়ি এলাকা। প্রায় 3 ঘন্টার মতো সেই পীরের খোঁজ করি। অবশেষে তার খোঁজ পেতে সক্ষম হই। আমরা পীর সাহেবের কাছে গেলাম, কাটা পাহাড়ের মধ্য দিয়ে আঁকা বাঁকা রাস্তা ধরে। আমরা যখন তার বাড়ির কাছে পৌঁছালাম তখন জানতে পারলাম পীর সাহেব সালাত আদায় করছেন। ফাতিমার দিকে তাকাতেই দেখলাম সে চারপাশ এমনভাবে দেখছিল যেন মনে হচ্ছিল কেউ তার ওপর দূর থেকে লক্ষ্য রাখছে। পীর সাহেব এলে আমরা ওনার সামনে গিয়ে বসলাম। তিনি আমার মেয়েকে খেয়াল করতে লাগলেন এবং আমার মেয়েও তার দিকে তাকিয়ে দেখছিল। পীর সাহেব আমার দিকে তাকিয়ে বললেন, বলুন কি সমস্যা আপনার মেয়ের? আমি উত্তর দিতে যাব, কিন্তু আমার মেয়ে তার আগেই বলতে শুরু করে, কি সমস্যা? তাকে তুই দেখতে পাচ্ছিস না? এখানে মজা করা হচ্ছে, তুই কি ছোট বাচ্চা? পীর সাহেব কিছুটা রাগান্বিত হয়ে বললেন, তুইও তো দেখতে পাচ্ছিস এখানে তোর মতো আরো কতজন আছে যারা তোর সাথে মোকাবেলা করতে পারে। আমার মেয়ে হাসতে লাগলো, এরা আমার সাথে পাল্লা দেবে? এই কথা বলে ফাতিমা বাতাসে এমনভাবে হাত বাড়ালো যেন কোনো একটা অদৃশ্য কিছু ধরে ফেলল। সে হাত নেড়ে এদিক ওদিক করলো যেন বাতাসে কারো গলা টিপে ধরছে। তারপর অদৃশ্য যা তার হাতে ছিল সেটাকে জোরে মাটিতে ফেলে দিল, যা আমরা তার অঙ্গভঙ্গি দেখে আন্দাজ করতে পারলাম। ফাতিমা বলল, তুই এদের ভরসায় আমার সাথে রাগ দেখাস? এরা আমার কাছে শিশু বাচ্চার থেকেও ছোট। পীর সাহেবের মুখে আতঙ্কের রেখা ফুটে উঠল। তিনি চোখ বন্ধ করে দোয়া পড়তে শুরু করলেন। সাথে সাথে ফাতিমাও চোখ বন্ধ করে কি যেন বলতে লাগলো। হঠাৎ করে পীর সাহেব নিজের গলায় হাত দিলেন, যেন কেউ তার গলা চেপে ধরেছে। তিনি ছাড়ানোর চেষ্টা করছেন। পীর সাহেব কাতরাতে কাতরাতে তাকে ছেড়ে দেওয়ার অনুরোধ করতে লাগলেন আর বললেন তিনি কোনো প্রকার চিকিৎসা করবেন না। তারপর আমার মেয়ে হাসতে হাসতে তার দিকে তাকিয়ে বলল, মা বাড়ি চলো যাই, নাকি তোমার কাছে আরো কোনো পীরের ঠিকানা আছে? আমরা আরো একবার হতাশ হয়ে বাড়ি ফিরে এলাম। এবার আমার মনে ভয়ের থেকে বেশি ছিল দুঃখ আর ছিল রাগ। আমি মনে মনে বারবার ভাবছিলাম আমরা এটা কোন ধরনের ঝামেলায় পড়েছি, আর আমার মেয়ের ওপর এমন কোন শয়তান আছে যে তাকে দেখেই সবাই পালিয়ে যায়। হঠাৎ আমার মাথায় এলো একটা চিন্তা। আমি ভেতরে গিয়ে পবিত্র কোরআন নিয়ে এলাম এবং সূরা বাকারার 34 নম্বর আয়াতটা পড়তে শুরু করলাম, যেখানে বলা হয়েছে কিভাবে শয়তান আদমকে সিজদা করতে অস্বীকৃতি জানিয়েছিল এবং আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বিতাড়িত করেছিলেন। আমি যখন আয়াত পড়তে লাগলাম তখন দেখলাম আমার মেয়ের মুখে ভয়ের ছাপ ধরা পড়েছে। আমি তাকে বললাম, আর তোকে ভয় পাই না। আমি জানি না তুই কে, কিন্তু মানুষ বলে তুই নাকি শয়তান। এখন আমি তোকে আয়াত পড়ে শোনাচ্ছি যেখানে তুই আল্লাহর হুকুম অবমাননার জন্য জান্নাত থেকে বিতাড়িত হয়েছিলি। শুনে রাখ, আজকের পর আমি আমার মেয়েকে সেই আল্লাহর হেফাজতে নিয়ে যাচ্ছি। উনি আমার মেয়েকে তোর হাত থেকে মুক্ত করবেন ইনশাল্লাহ, আর তোকে আমার মেয়েকে এভাবে কষ্ট দেওয়ার জন্য চরম শাস্তি দেবেন। আমি শুধু এই কথাগুলো শেষ করেছি, কেবল কথা শেষ করতেই আমি দেখি আমার মেয়ে কাঁতরাতে শুরু করেছে। সে পুরুষ কণ্ঠে আমাকে বলে, তুই আজ তোর মেয়েকে যার হেফাজতে দিলি তার সাথে মোকাবেলা করার সাহস কারোর নেই। তুই এই কাজ না করলে কোনো পীর, কোনো পাদ্রী, কোনো হুজুর তোর মেয়েকে আমার থেকে মুক্ত করতে পারত না। আলহামদুলিল্লাহ, আমার মেয়ে আল্লাহর রহমতে সুস্থ হয়ে যায়। আমি যতবার আল্লাহর কাছে শুকরিয়া জানাই কম মনে হয়। এরপর আমার মেয়ের সাথে আর কখনোই কিছু হয়নি। এরপর তার সুস্থ হতে প্রায় 2 বছর সময় লেগেছে, কারণ সে অনেক দুর্বল হয়ে গিয়েছিল। আজ আমার মেয়ে
খুব সুখে দিন কাটাচ্ছে এবং ইংল্যান্ডে থাকে। সেখানে থাকাকালীন সে পর্দা করে এবং চেষ্টা করে যেন তার জীবন পুরোপুরি সুন্নাতের নিয়ম অনুযায়ী চলে। আমি ফাতিমার সুস্থতার জন্য অনেকের কাছে সাহায্যের জন্য গিয়েছিলাম, এমনকি কারো পায়ে পড়ে সাহায্য ভিক্ষাও করেছিলাম। কিন্তু আমি শয়তানের প্ররোচনায় এটা ভুলে গিয়েছিলাম যে সাহায্য চাওয়ার একমাত্র হকদার স্বয়ং আল্লাহ, বাকি সবাই উসিলা মাত্র। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। এই বলে রাজিয়া তার মেয়ের সাথে ঘটা ঘটনাটি শেষ করেন। আজকের মতো আমিও বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আবার হাজির হব নতুন কোনো এপিসোডে, নতুন কোনো ঘটনা নিয়ে। ততদিন সকলের সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ। শুনছিলেন হেরে যাবে না মা। আসলে মা এমনই একটা ব্যাপার, মায়ের শক্তির কাছে আসলে অন্য কারো শক্তি, ভালোবাসা কোনো কিছু তুলনা চলে না, একমাত্র আল্লাহ পাক ছাড়া। এবং মা যদি, সত্যি কথা আমারও এখনো মনে হচ্ছে এই ঘটনাটি পড়ছে, মা যদি আল্লাহর কাছে কোনো কিছু চান তার সন্তানের জন্য, এটা মনে অন্য যে কারো চাওয়ার চাইতে আরো বেশি উত্তম আমার কাছে মনে হয় আর কি। আপনাদের যদি কোনো ভিন্ন মতামত থাকে বা আপনারা যদি কিছু জানাতে চান আমাকে জানাতে পারেন, আমরা সেটাও শুনবো এবং আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। আমরা চলে যাব এই মুহূর্তে পরবর্তী ঘটনায়। আশা করছি এই ঘটনাটি ভালো লেগেছে। আমি স্পেশালি থ্যাঙ্কস দিতে চাই সাবিত আলমকে এই চমৎকার ঘটনাটি পাঠানোর জন্য, এবং পড়তেও আমার খুব আনন্দ হয়েছে এই ঘটনাটি। এবং প্রথম থেকে শেষ পর্যন্ত তিনি কি চমৎকারভাবে লিখেছেন, কি চমৎকারভাবে বর্ণনা করেছেন, এবং ঘটনার প্রতিটা মুহূর্তেই আমার মনে হচ্ছিল এইবার মনে হয় পাদ্রী পারবেন, বা এইবার মনে হয় হুজুর পারবেন, বা এইবার মনে হয় পীর সাহেব সফল হবেন, এইবার মনে হয় ভারতে গিয়ে কোনো একটা সমাধান তারা নিয়েই বাড়িতে ফিরবেন। আচ্ছা ঠিক আছে, পাকিস্তানে গিয়েছেন, এইবার তো আর না ফেরার কোনো কারণ নেই, কিন্তু প্রত্যেকবারই হতাশ হতে হয়েছে। শেষ মুহূর্তে মাই খুঁজে পান সমাধান, এবং তিনি আল্লাহ পাকের কাছে যেই মুহূর্তে তার সন্তানের জন্য দোয়া করলেন, সেই মুহূর্তেই আল্লাহ পাক স্বয়ং সদয় হলেন এবং তিনি রহমত বর্ষণ করলেন এবং তার মেয়ে সুস্থ হয়ে গেল। আলহামদুলিল্লাহ। চলে যাই আমাদের পরবর্তী ঘটনায়। আবারও রাতের আঁধারে ভয়ের রাজ্য ফুঁড়ে ফিরেছি সেই পুরনো সুরে। বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার, বাট the old music comes alive. Booth.com. The fear returns with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। এতক্ষণ শুনছিলাম হেরে যাবে না মা একটু, আর এই ঘটনাটি পাঠিয়েছেন সিফাত আলম। চমৎকার একটি ঘটনা। এই বছরের শুরুটাই খুব চমৎকার, এবং এই বছরে আমরা যে ঘটনাগুলো পাচ্ছি সেই ঘটনাগুলোও চমৎকার, যে অডিও ক্লিপগুলো পাচ্ছি সেগুলোও চমৎকার। আমরা পরবর্তী ঘটনায় যাব। এই মুহূর্তে যে ঘটনাটি আমি আপনাদেরকে শোনাবো সেটি আমাদের পাঠিয়েছেন ফাইজা, এবং তিনি অডিও ক্লিপের মাধ্যমে পাঠিয়েছেন। ঘটনাটি তিনি পাঠিয়েছেন ইউএস থেকে, এবং ঘটনাটির যেখানে মানে যে জায়গাকে কেন্দ্র করে সেটি হচ্ছে ইটালির রোম। আমরা দেরি না করে সরাসরি ঘটনায় যাব। আশা করছি এই ঘটনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত উপভোগ করবেন আপনারা। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি ফাইজা বলছি যুক্তরাষ্ট্র থেকে। রাসেল ভাইয়া, ফ্রেঞ্চ একটা শব্দ আছে ডেজাভু, যার অর্থ হলো গিয়ে এমন কোনো কিছু একটা এনকাউন্টার করা কিংবা প্রত্যক্ষ করা যেটা দেখে মনে হয় আমি এটা আগে কখনো দেখেছি অথবা স্বপ্নে দেখেছি, কিংবা এই জিনিসটা আমার সাথে ঠিক এইভাবেই এমন করে এমন একটা দিনেই আমার সাথে হয়েছে। শ্রোতাদের বোঝার সুবিধার জন্য যারা জানেন না, যে ধরেন আপনি এমন কোনো একটা অফিসে ঢুকলেন যেখানে আপনি আগে কখনোই আসেননি, কিন্তু আপনার ঢুকেই মনে হলো যে ঠিক এরকম একটা পরিবেশ, এই অফিসটাই, এই মানুষগুলো, এই সেট আপটাই আমি আগে কখনো দেখেছি। এটা অনেকের সাথেই হয়। আমার জীবনে এরকম একটা ভয়ঙ্কর দেশাপুর ঘটনায় আমি আজকে Booth.com-এর লিসনারদের সাথে শেয়ার করতে চাই। ভাইয়া, তখন আমি খুব ছোট, আমার বয়স তখন হবে 9 কি 10 বছর, এবং 2001-2 কথা। ভাই, আমি বড় হয়েছি ঢাকার আগারগাঁ এলাকায়। তো আমি স্বপ্নে দেখছি যে আমি কোন একটা রাতের বেলা কিংবা সন্ধ্যাবেলা কোন একটা জায়গা থেকে আমার পরিবারের সাথে হলো বাসায় ফিরছি। তো আমার স্বপ্নটা ঠিক শুরু হয় চন্দ্রিমা উদ্যানের কাছ থেকে। চন্দ্রিমা উদ্যান এবং পুরনো এয়ারপোর্টের মাঝের যে রাস্তাটা আছে, চন্দ্রিমা উদ্যানের সাইডে আমাদের গাড়িটা,
এবং তখন চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্র হয়নি। আমরা ওখান দিয়ে আগারগাঁ ঢুকবো এবং গাড়ি চালাচ্ছেন আমাদের তখনকার ড্রাইভার চাচু, যিনি ছিলেন মোবারক চাচু, ওনার নাম ছিল, আমরা ডাকতাম। প্যাসেঞ্জার সিটে আমার বাবা বসে আছেন এবং পেছনের সিটে আমি, আমার দাদা ভাই এবং আমার মেসো চাচা বসে আছেন। তো আমরা এই রাস্তাগুলো পার যখন করছি তখন বুঝতে পারছি যে পুরো রাস্তায় আমরা ছাড়া আর কোনো গাড়ি আর কোনো মানুষ আর কিছু নেই। তো যেটা আমি স্বপ্নেই রিয়েলাইজ করি যে আসলে তখন অনেক গভীর রাত, আমাদের কোনো জায়গা থেকে ফিরতে অনেক রাত হয়ে গেছে। তো আমরা ঠিক যেখানটায় এখন হলো আগারগাঁ মেট্রো স্টেশনটা, তার ঠিক আগের যে হাতের বাম দিকের রাস্তাটা চলে যায় আগারগাঁর দিকে কিংবা পাসপোর্ট অফিসের আর রেডিও স্টেশনের সেই বড় রাস্তাটা, আমরা সেই রাস্তায় উঠেছি এবং রাস্তাটার মাঝ বরাবর আসতেই যেখানে শেরে বাংলা গার্লস স্কুলের কোয়ার্টারগুলো আছে, ওই বরাবর আসতেই আমরা দেখতে পারি যে রাস্তার অন্য পাশে অর্থাৎ ওই কোয়ার্টারগুলোর সাইডে হলো অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে এবং মানুষগুলো কিছুটা সামরিক ভঙ্গিতে যেভাবে দাঁড়িয়ে থাকে সেভাবে দাঁড়িয়ে আছে। আমরা যে দেখি না যে বিভিন্ন জাতীয় দিবসে যখন রাষ্ট্রপ্রধানরা হেঁটে যান একটা লাল গালিচার উপর দিয়ে দুই পাশে সামরিক বাহিনী দাঁড়িয়ে থাকে, ওভাবে করেই অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে এবং সে মানুষগুলো অতিশয় লম্বা এবং সুঠাম দেহের অধিকারী এবং একই সাথে তাদের গায়ের রং অসম্ভব রকমের কালো এবং খুবই আনন্যাচারাল একটা কালো গায়ের রং, একেবারে কুচকুচে এবং এটা ঠিক মানুষের গাঢ় বাদামি রঙের কালোটা না, মনে হচ্ছে যেন গায়ে কোনো কালো রং মেখে কালো, এমন কালো। এবং গাড়িটা যখন যাচ্ছে ঠিক এক পর্যায়ে আমরা মানে স্বপ্নেই আমি দেখছি যে ওই দুই সারির মানুষের মাঝখানে আরেকটা এরকম একই রকম দেখতে একটি মানুষ হাঁটু গেড়ে বসে আছে এবং ঠিক তার গলা বরাবর একজন একটা তরবারি ধরে আছে। এবং আমরা ঠিক এগুলো কয়েক সেকেন্ডের মধ্যে আসলে মানে স্বপ্নের মধ্যে দেখা যে গাড়িটাতে যাচ্ছে, আমরা এমন সময় দেখি যে একেবারে সারিটা যেখানে শেষ হয়েছে, মানুষগুলো যেখানে দাঁড়িয়ে আছে, মানুষগুলোর লাইন যেখানে শেষ হয়েছে, ঠিক ওখানে বিশাল একটা ঘোড়ার গাড়িতে আরেকজন একই রকম দেখতে দানব আকৃতির একটি অবয়ব একটি মানুষ দাঁড়িয়ে আছেন। বোঝা যাচ্ছে যে সেটা নেতৃস্থানীয় মানুষ এবং তার ঘোড়া গাড়ির যে ঘোড়া দুটো তারা একেবারে সাদা বর্ণের, থপথপে উজ্জ্বল সাদা, মানে যেটা জল করে জ্বলছে এবং তারা অস্বাভাবিক রকমের বড় ঘোড়া। তো আমরা যখনই সেই ঘোড়া গাড়িটাকে পার করছি তখন আমার দাদা ভাই আমাদের ড্রাইভার চাচুর কাঁধে হাত রেখে বলছেন, মোবারক এখান থেকে জলদি বের হয়ে যাও। এবং মোবারক চাচু যত তাড়াতাড়ি পারেন অ্যাক্সিলেটর চেপে উনি গাড়িটা সাই করে রেডিও স্টেশনের পাশের রাস্তাটা দিয়ে ঢুকে গেলেন। এবং তখন ওই রাস্তাটা একেবারে কাঁচা ছিল এবং আমি স্বপ্নে দেখছি যে আমাদের ওখানে আমরা অনেকবার গাড়িটা বাম্প করলো এবং ওখান দিয়ে যেতে যেতে আমার বাবা বলছেন যে জলদি কোনো লোকালয়ে ঢুকে যাও, লোকালয়ে ঢুকে গেলে আমরা সেফ। তো আমরা ঠিক একটা লোকালয়ে অলিগুলি দিয়ে ঢুকে গেলাম এবং আমরা ছাড়া ওই মুহূর্তে রাস্তাঘাটে আর কেউ ছিল না, আর সেই দানব আকৃতির মানুষ ছাড়া। এবং যেটা আমার সাথে হয়েছিল যে ওই স্বপ্নটা দেখার পর আমরা যখন লোকালয়ে ঢুকে গেলাম তারপর পরে আমি মানে একেবারে হড়বড় করে ঘুম থেকে উঠে যাই এবং আমি বুঝি যে আমার হার্টবিট অনেক ফাস্ট এবং আমি দরদর করে ঘামাচ্ছি। এবং ওই স্বপ্নটা এখন পর্যন্ত আমার স্মৃতিতে এতটা জীবন্ত যে ওটা এখনো আমি মনে করলে আমার গায়ে কাটা দেয় এবং আমি সেই পালপিটেশনটা এখনো আমি ফিল করতে পারি। এবং আমি আমার মাকে যখন এটা বলি, আমার মা কিছু দোয়া দূর করে আমাকে ফু দিয়ে দেন এবং এরপর এটার কোনো অস্তিত্ব আমার জীবনে বা কোনো প্রভাব আমার জীবনে ছিল না। যাই হোক, ফাস্ট ফরওয়ার্ড 2022, এর মধ্যে এতগুলো বছর পার হয়ে যায় এবং এর মধ্যে আমি আমার বাংলাদেশে পড়ালেখা শেষ করে, বিদেশে পড়ালেখা শেষ করে আমি যুক্তরাষ্ট্রে আছি এবং আমি আর আমার হাজবেন্ড 2022 সালের জুন মাসে আমরা ইউরোপে ঘুরতে যাই। তো জুন মাসে আমরা তখন ছিলাম ইতালির রোম শহরে।
রোম শহরে আমরা খুব সুন্দর একটা জায়গা, একটা হোটেলে উঠেছিলাম এবং ঠিক রোম তো বিশাল একটা শহর, তো রোমের ঠিক শহর সীমার বাইরে আমার হাজবেন্ডের একজন প্রাক্তন সহকর্মী এবং বন্ধু, একজন ইটালিয়ান বন্ধু, সে থাকতো এবং সে আমাদেরকে তার বাসায় ডিনারের জন্য দাওয়াত করে। তো আমাদের হোটেল থেকে সেই কলিগের বাসা ছিল প্রায় ট্রেনে করে, অর্থাৎ রোমের যে মেট্রো আছে সেটাতে করে গেলে 2 ঘন্টার মতো দূরত্ব, 1.5-2 ঘন্টা হবে। তো আমরা তার বাড়িতে যাই এবং বলে রাখা ভালো, ইতালিয়ানরা আমাদের বাঙালিদের মতোই অতিথিপরায়ণ এবং খুবই ভোজন রসিক এবং খুবই আড্ডা প্রিয়। তো আমরা অনেকক্ষণ আড্ডা দিয়ে তাদের বাসা থেকে আমাদের বেরোতে হতে প্রায় 11টা বেজে যায়, কিন্তু মেট্রো তখনও চলছিল, তাই কোনো সমস্যা ছিল না। তো আমরা আবার মেট্রোতে করে যখন আমাদের হোটেলের সবচেয়ে নিকটবর্তী মেট্রো স্টেশনে এসে থামলাম, তখন প্রায় রাত 1টার মতো বাজে। কিন্তু তেমন কোনো সমস্যা ছিল না, কেননা ওই মেট্রো স্টেশন থেকে বের হয়েই কিছু সিঁড়ি দিয়ে নিচে নামলে হাতের ডান দিকে গেলেই আমাদের হোটেলটা খুঁজে পাওয়া খুব সহজ, প্রায় 3-4টা বাড়ি পরে আমাদের হোটেল। তো আমরা, এবং এখনো শ্রোতা যারা শুনছেন তারা গুগলে রোমের জন্য স্প্যানিশ স্টেপস অর্থাৎ স্প্যানিয়ার্ড সিঁড়ি, এটা সার্চ দিলেই পাবেন স্প্যানিশ স্টেপস, অনেক চওড়া বিশাল কংক্রিটের সিঁড়ি। তো আমরা মেট্রো থেকে নেমে স্প্যানিশ স্টেপস হয়ে নেমে হাতের ডান দিকে যাবো, অর্থাৎ ডান দিকে গিয়ে কিছু দূর হাঁটলেই আমাদের হোটেল। কিন্তু যখনই আমরা সিঁড়ির ঠিক নিচের দিকে আসলাম, তখন দেখলাম যে বাম দিকে যে রাস্তাটা চলে গেছে সিঁড়ি দিয়ে নেমে, সেখানে কিছু মানুষের ভিড় ঠিক রাস্তার মাঝ বরাবর, এবং সেই ভিড়ের মাঝখানে হলো গিয়ে খুব উজ্জ্বল কিছু আলো জ্বলছে। তো আমি আর আমার হাজবেন্ড ভাবলাম হয়তো বা কোনো স্ট্রিট পারফরমেন্স হচ্ছে অথবা কোনো কার্নিভাল চলছে। আর রোমে জুন মাসে প্রচুর টুরিস্ট থাকে। তো আমরা ভাবলাম যে ঠিক আছে, হোটেলে যাওয়ার আগে চলে তো এসছি, গিয়ে দেখি কি হচ্ছে। তো আমরা ডান দিকে না গিয়ে সিঁড়ি থেকে নেমে বাম দিকে গেলাম। তো বাম দিকে যেতে 2-3টা বাড়ি পার করতে আমরা যখন সেই ভিড়ের অনেক কাছাকাছি চলে আসি, তখন আমরা দেখতে পাই যে মানুষ সারিবদ্ধভাবে রাস্তার দুপাশে দাঁড়িয়ে আছে, এবং শুধু সারিবদ্ধভাবে না, তারা একেবারে অনড়ভাবে দাঁড়িয়ে আছে। কেমন অনড় বলি, ব্রিটিশ রয়্যাল গার্ডদের যেমন দেখা যায় না যে একটা রাইফেল হাতে নিয়ে তারা অনড় হয়ে দাঁড়িয়ে থাকে, এভাবে অনড় হয়ে দাঁড়িয়ে আছে। এবং তাদের মাঝখানে একটা বৃত্ত তৈরি করা হয়েছে আগুনের মশাল দিয়ে। এবং আমরা যখন তাদের থেকে প্রায় 50-60 ফিট দূরত্বে আমি তখন খেয়াল করলাম যে এটা আমি সেই ছোটবেলায় স্বপ্নে যে দেখেছিলাম ওই ওরকম দেখতে মানুষগুলো। তারা বিশাল লম্বা, কালো, এবং সবাই প্রায় একই উচ্চতা, সুঠামদেহী, ঘোরতর কালো রং তাদের গায়ে। এখন সেই কালো রংটা কি তাদের গায়ের রং নাকি তাদের গায়ে কোনো কালো রঙের প্রলেপ দেয় আমি জানি না। এবং ওই মশালের ভেতরে আরেকটা এরকম মানুষ, যার অনেক বড় বড় চুল, সে হাঁটু গেড়ে বসে আছে। মেয়ে না পুরুষ সেটা বোঝার কোনো সুযোগ নেই। এবং এবার আমি তাদের পরনে কি আছে সেটা একটু দেখতে পারলাম। আমাদের বাঙালি পুরুষের লুঙ্গি কাছা দিলে যেমনটা হয় সেরকম ভাবে একটা কাপড় জড়ানো কালো রঙের। এবং ওই যে মাঝখানে যে মহিলা বা পুরুষ আমি জানি না, আসলে লম্বা চুলের মানুষটা হাঁটু বেড়ে বসেছিল, তার দিকে একটা তরবারি ধরে আছেন একই রকম দেখতে আরেকটি লোক। এবং আমি যে হ্যালুসিনেট করছি না বা আমি কি দেখছি, যে স্বপ্ন দেখছি, এটা আমি তখন বুঝে উঠলাম যখন আমার হাজবেন্ড সজোরে আমার হাত চেপে আমাকে বলল, আমাদের দ্রুত নিঃশব্দে এখান থেকে বের হয়ে যেতে হবে। সে আমাকে এক্স্যাক্টলি বললো যে চুপ করে এখান থেকে বের হয়ে যেতে হবে। আমি যেটা বুঝলাম, মানে আমি কিছু বুঝে ওঠার আগে আমি বুঝলাম যে আমার হাজবেন্ড আমার হাতটা ধরে না দৌড়ে অনেক দ্রুত এবং যতটা নিঃশব্দে সম্ভব পা ফেলে হেঁটে চলে যাচ্ছে। এবং আমি তখনও আমার স্থম্ভিত ফিরে পাইনি। আমি বুঝছি না যে আসলে কি আমি দেখলাম, কি এটা হলো। এবং আমি একটু পর বুঝতে পারলাম যে আমার হাজবেন্ড কি যেন একটা বিড়বিড় করছেন। তো আমি আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করলাম কি অনেক আতঙ্ক নিয়ে। আমার হাজবেন্ড আমার দিকে মানে খুব দ্রুত ঘুরে বললো যে সিঁড়িটা কই, আমরা যে সিঁড়ি থেকে নামলাম
আমার মাথায় তখন আসলো যে আসলেই তো আমরা সিঁড়িটা থেকে নেমে হাতের বাম দিকে গেলাম, 2-3টা বাড়ি পার করি, বিল্ডিং পার করে আমরা এই দৃশ্যটা দেখলাম। তার মানে আর 2-3টা বাড়ি পার করলেই হাতের ডান দিকে সিঁড়িটা পড়ার কথা, কিন্তু আমরা 2-3টা কেন, ইতিমধ্যে মনে হয় 10-12টা বাড়ি পার করে ফেলছি, কিন্তু কোনো সিঁড়ি আমাদের চোখে পড়ছে না। এত বড় সিঁড়ি, এবং সিঁড়ি তো বাদ দেন ভাইয়া, এত বিশাল একটা পুরনো শহর রুম, যেখানে হাজারো অলিগলি, না কোনো গলি, না কোনো রাস্তা, না কোনো সিগন্যাল, না কোনো সিঁড়ি, কিছুই নেই। এবং পুরো রাস্তায় আমরা বাদে আর কোনো মানুষ, পশু পাখি, গাড়ি ঘোড়া কিচ্ছু আমাদের দৃষ্টিগোচর হচ্ছে না। এবং আমার হাজবেন্ড, আমরা এভাবে আরো কিছুক্ষণ হাঁটার পর আমার হাজবেন্ড পিছনে ঘুরে তারপর আমাকে বললেন যে এবার দৌড়াও। তো ভাইয়া আমরা তারপর সজোরে দৌড়ানো শুরু করলাম। আমার হাজবেন্ড আমার হাতটা ছেড়ে দিলেন এবং আমরা দৌড়ানো শুরু করলাম, কিন্তু আমরা অনেকক্ষণ দৌড়ানোর পর আমি আর দৌড়াতে পারছিলাম না। আমি আমার হাজবেন্ডের সাথে পেরে উঠছিলাম না, ও আমার অনেক আগে চলে যাচ্ছিল। তো তখন আমার হাজবেন্ড আমার জন্য থামলেন, আমিও তার সাথে থামলাম, এবং আমার হাজবেন্ড খুব হড়বড় করে তার পকেট থেকে ফোনটা বের করলেন, এবং আমি তখন দেখতে পাচ্ছিলাম যে ওর হাতটা একেবারে থর করে কাঁপছে, যে ও ফোনটা ধরতে পারছে না, ও টাইপ করতে পারছে না, ওর হাতটা থর করে কাঁপছে, এবং ওর ফোনটা মানে কয়েকবার ওর হাত থেকে পড়ে যায়, এবং সে কিছুতে ফোনটা ঠিকভাবে ধরতে পারছে না হাতে। এমন সময় আমি দেখলাম যে রাস্তার অপর পাশে দূর থেকে একটা সাদা গাড়ি আসছে। আমি আমার মানে সঙ্গে সঙ্গে আমার ব্যাগ থেকে ফোন বের করে আমার ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে আমি 2 হাত মেরে ওই গাড়িটাকে সিগন্যাল করার চেষ্টা করছিলাম যে একটু থামুন বা একটু হেল্প করুন বা কিছু একটা। তো গাড়িটা ঠিক আমাদের কাছে এসে রাস্তার ওপাশে, এবার আমাদের মানে বরাবরে এসে কিছুটা স্লো হয়ে আমাদের থেকে একটু সামনে, মানে একেবারে বরাবরে না থামে, একটু সামনে থামে। এবং আমি রাস্তার এই পাশ থেকে চিৎকার করে বলছি ইংরেজিতে যে ডু ইউ নো দ্য স্প্যানিশ স্টেপস, ওয়ার ইজ দ্য স্প্যানিশ স্টেপস। এবং আমার কথা জড়িয়ে যাচ্ছিল, আমি মানে তোতলাচ্ছিলাম, আমি ঠিকভাবে স্প্যানিশ স্টেপস বলতে পারছিলাম না। এবং আমি দেখলাম গাড়ির গ্লাসটা নামিয়ে একজন ভদ্রলোক মাথাটা বের করে আমাকে ঠিক যেদিকে আমরা দৌড়াচ্ছিলাম ওই দিকেই হাতটা বের করে বলে সামনে ডান দিকে, এবং সেটা হাতে ইশারা করা যে সামনে গিয়ে ডানে। আমি ওই মুহূর্তে মানে যা এক্সপিরিয়েন্স করলাম, আমার পা মানে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল, আমি ধপাস করে ফুটপাতে বসে গেলাম। এর কারণ যে আমি তাকে ইংরেজিতে বলেছি, এবং ইটালিয়ানরা আসলে খুব ভালো একটা ইংরেজি পারে না বা বোঝে না, বা তারপর সে প্রথমত আমার প্রশ্নটা বুঝতে পেরেছে, যদিও আমি মানে তোতলাচ্ছিলাম এবং মুখ দিয়ে ঠিক মতো কথা বেরোচ্ছিল না। এবং দ্বিতীয়ত এই প্রশ্নের উত্তর যেটা আমি ইংরেজিতে করেছি, এই ভদ্রলোক আমাকে বাংলায় উত্তর দিয়েছে যে সামনে ডানে। এখনো মনে করলে আমার আসলে আত্মা শুকায় আসে, যে বলে না, আমার মনে হয় যে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। এবং আমি যে কণ্ঠটা শুনতে পারি সেটা সেই আমার ছোটবেলার মোবারক চাচুর কণ্ঠ। এখনো এটা ভেবে আমার গায়ে কাটা দিচ্ছে। আমি তো ধপাস করে পড়ে গেছে। আমার হাজবেন্ড তখনও ফোনে চেষ্টা করছে খোঁজার বা ম্যাপে দেখার যে আমরা কোথায়। আমার হাজবেন্ড ও ফোন থেকে ওর চোখ সরিয়ে ও আমার গায়ে হাত রাখলো। আমি তখন রাস্তার ওপাশে আমি হা করে তাকিয়ে আছি, এবং গাড়ির চালক তার গ্লাসটা উঠিয়ে সে চলে গেল। এবং আমি রাস্তার এপাশ থেকে দেখলাম, এটা ছিল আমার জন্য আরো ভয়ের, যে গাড়ির পেছনে কালো প্লেটে সাদা খালিতে উজ্জ্বল করে লেখা ঢাকা মেট্রো গ। আমি ওই মুহূর্তে আমার মধ্যে আর ছিলাম না। আমি জানি না, আমার হাজবেন্ড আমাকে কিছুক্ষণ জড়িয়ে ধরে বসে বলে আমাদের তাহলে এখান থেকে যেতে হবে। তো আমরা তারপর ঠিক 3-4টা বাড়ি পার করার পরে দেখি হাতের ডান দিকে সেই স্প্যানিশ স্টেপস। তখন আমরা একটু সঙ্গীত ফিরে পাই, আচ্ছা ঠিক আছে অন্তত যেহেতু পেলাম, তো ওখান থেকে সোজা গেলেই তাহলে হাতের ডান দিকে আমাদের হোটেল পড়বে। তারপর ওখান থেকে আমরা আরো হাঁটতে থাকলাম, সিঁড়িটা পার করে হাঁটতে 4-5টা বাড়ি পরে হাতের ডান পাশে হলো আমাদের হোটেলটা পড়লো। হোটেলে ঢুকে আসলে আমি এবং আমার হাজবেন্ড আমরা দুজনে এতটা আতঙ্কিত ছিলাম। আমার হাজবেন্ড আমাকে লিফটের দিকে নিয়ে যাচ্ছিল, আমি
আমি এই মুহূর্তে সাহস করতে পারছি না। আমার মনে হচ্ছে আমি এখন লিফটে উঠলেও এরকম একটা গোলক ধাঁধার মধ্যে পড়ে যাব। আমি ভাইয়া গিয়ে সামনে হলো রিসেপশন ডেস্ক ছিল, রিসেপশন ডেস্কে দুজন মানুষ দাঁড়িয়ে আছে, রুম সার্ভিসের মানুষজন দেখি জিনিসপত্র আনা নেওয়া করছে, অন্যান্য গেস্টরা চেক ইন চেক আউট করছে। আমি আমার হাজব্যান্ডকে নিয়ে ওই রিসেপশন এরিয়াতে যেই বসার জায়গা ছিল সেখানে আমরা ধুম করে বসে গেলাম, এবং আমি হলো কিছুতেই স্বাভাবিক হতে পারছিলাম না, এবং আমার হাজব্যান্ডও একেবারেই হয়ে গেছিল। তো আমাদেরকে দেখে রিসেপশন থেকে একজন ভদ্রলোক হেঁটে এসে আমাদেরকে বলে যে আমরা ঠিক আছি নাকি, এবং আমার হাজব্যান্ড উত্তর দিচ্ছিল। ভাই আমি ওই মুহূর্তে বুঝতে পারছিলাম যে মানুষজন কথা বলছে, এখানে কিছু একটা হচ্ছে, কিন্তু ভাইয়া আমি সবকিছু ব্লার আমার কাছে, আমি ঠিক মতো কিছু শুনতে পারছি না, আমি কিছু দেখতে পারছি না। আমি বুঝতে পারছি আশেপাশে মানুষ চলাফেরা করছে, আমার সাথে কথা বলার চেষ্টা করছে, কিন্তু আমি কিছু বুঝতে পারছি না। তারপর ভাইয়া যখন আমাকে তারা পানি দিল, আমাকে হলো গিয়ে তারা দেখলাম যে পাশে মানুষ বসে আছে, তারা এসে কথা বলার চেষ্টা করছেন। আমার হাজব্যান্ড ততক্ষণে কিছুটা স্বাভাবিক হয়েছেন। তো এরপর আমার হাজব্যান্ড আমাকে রুমে নিয়ে যায়, এবং সে আমাকে একটা ঘুমের ওষুধ দিয়ে আসলে বলে মেক শিওর করে আমি যেন ঘুমাই। ঘুম আমার ভাঙে পরের দিন, অর্থাৎ দিন বিকাল 4:30টার দিকে। ওঠার পরে আমার হাজব্যান্ড আমাকে বলে কি তুমি কি জানো আমরা কটার সময় হোটেল পৌঁছেছি? তা আমি বললাম যে কটায়? বলছে আমরা প্রায় 4:20 দিকে পৌঁছেছি। ভাই আমরা 1টার সময়, আমরা প্রায় 1:15 দিকে আমরা হলো গিয়ে মেট্রো স্টেশন থেকে নেমেছিলাম, স্প্যানিশ স্টেপস থেকে নামলাম। তখন 1:20, 1:30 এরকম বাজে। আমরা হাতের বামে গেলাম, জিনিসগুলো দেখলাম, সেখানে আমরা বড় জোর 1 থেকে 1.5 মিনিট ছিলাম। ওখান থেকে আমরা দৌড়ালাম, দৌড়ে এই সলিউশন এই সব কিছু বেশি হলে 1 ঘন্টার ব্যাপার, কিন্তু 3 ঘন্টা নাকি চলে গেছিল, 3 ঘন্টার বেশি চলে গেছিল, এবং সময়ের হিসাবটা আমাদের একদম আলাদা যায়। এবং আমার জন্য খুবই ভয়ের আসলে একটা কাহিনী। এবং আমি আমার হাজব্যান্ডকে ওই গাড়ির ঘটনাটা বলি যে ওই ভদ্রলোককে তুমি শুনেছো, যে সঙ্গে বাংলায় উত্তর দিয়েছে, এবং সেইটার নাম্বার প্লেট ছিল ঢাকা মেট্রো গ। আমি নাম্বারটা দেখতে পারিনি, কিন্তু ঢাকা মেট্রো গটা আমি দেখেছি, এবং কণ্ঠটা ছিল মোবারক চাচ্চুর। এবং মোবারক চাচ্চু আমাদের সাথে লাস্ট আমাদের গাড়ি চালিয়েছেন 2012 সালে। তারপর নিজের একটা গাড়ি কিনে উনি রেন্টে কারে গাড়ি চালানো শুরু করেন। আমার সাথে মোবারক চাচ্চুর প্রায় 1 দশকের উপর হয়ে গেছে, কোনো দেখা সাক্ষাৎ কথাবার্তা কিছু হয়নি। আমি এই পুরো ঘটনার পরে আমি আসলে হোয়াটসঅ্যাপে আমার বাসায় ফোন দিই, এবং ফোন দিয়ে হলো আমি আমার বাবাকে জিজ্ঞেস করি যে মোবারক চাচ্চুর কি জানো তুমি কোথায় আছে বা কি। এবং আমার বাবা আমাকে আশ্চর্য করে দিয়ে যে কথাটা বলেন, যেটা আসলে আমাকে তারপরও অনেক অসুস্থ করে দিয়েছিল, যে 2020 সালে কোভিডে মোবারক চাচ্চু মারা যান। এবং আমি এখনো জানি না যে ওই রাতে আমাদের সাথে কি হয়েছিল, কেমন হয়েছিল, এবং আমার স্বপ্ন সেই ডেজাভু আমার সাথে হলো, কিন্তু আমার হাজবেন্ড যা প্রত্যক্ষ করলো, এটা এমন একটা কাহিনী যেটা আমরা সহজে খুব কাছের মানুষরা কাউকে বলতে পারি না। কারণ আমি একা বললেও একটা কথা, আমার আমরা হাজব্যান্ড ওয়াইফ মিলে যদি কাউকে কথাগুলো বলি, তারা কিভাবে নিবে, কি মনে করবে, কিভাবে ব্যাখ্যা দিবে জানি না। যাই হোক ভাইয়া, এটার কোনো লং লাস্টিং প্রভাব আমাদের উপর ছিল না। ওবার আমরা আমাদের ট্রিপ শর্ট করে আসলে ফেরত চলে আসি। কিন্তু জানি না শ্রোতাদের কাছ থেকে জানতে চাই কারো জীবনে কখনো এমন কিছু হয়েছে কিনা। যাই হোক রাসেল ভাই, অনেক ধন্যবাদ। আমার এই ঘটনাটা ভালো লাগলে প্রচার করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন।
আমিও ভালো আছি, ভালোর দলে আছি। সরাসরি চলে যাব আরও একটি অডিও ক্লিপে। অডিও ক্লিপের বিশেষত্ব হচ্ছে এই অডিও ক্লিপটি ব্ল্যাক ম্যাজিক নিয়ে, এবং যিনি বলেছেন তিনি খুব চমৎকারভাবে বলেছেন। সুতরাং আমার মনে হয় প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটা মুহূর্ত আপনারা উপভোগ করবেন। কথা না বাড়িয়ে আমরা চলুন তাড়াতাড়ি শুরু করি, কারণ রাত বাড়ছে এবং আপনাদেরও রাত বাড়ার সাথে সাথে ধৈর্য কমে। আমার মনে হয় যে আজকের এপিসোডটি খুব খুব বেশি উপভোগ করবেন আপনারা। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং যত লিসেনাররা শুনছেন। আমি মেরু, ঝালকাঠি থেকে। অনেকদিন ধরে বলবো আসলে বলা হয়নি। অসংখ্য ঘটনা আছে আমার কাছে জানা, যেগুলো কিছু ঘটনা আমার সাথে ঘটেছে, কিছু ঘটনা আমার শোনা, বা কিছু ঘটনা আমি যেখানে ছিলাম, যে এক্সপেরিয়েন্স যেটা আর কি কিছু ক্ষেত্রে আর কি। যাই হোক, তেমনই একটা ঘটনার কথা আমি বলি আজকে। এটা আমার প্রথম পাঠানো ঘটনা হতে যাচ্ছে। যদি ভালো লাগে শেয়ার করবেন, না লাগলে না করবেন, সেটা একান্তই আপনার মতামত। যাই হোক, এই ঘটনা শুরু 2012 সালে। 12 সালের প্রথম দিকে মেবি। তো ওই সময় আমার এক বন্ধু ছিল, নাম রাজন, এটা ছদ্মনাম। তো ও ঢাকায় থাকতো, আমি তখন ঝালকাঠিতে আমার নিজের এলাকায়। তো ওর সাথে আমার পরিচয় কিভাবে হলো সেই দিকে না যাই। ও একদিন আসে 2012 সালের প্রথম দিকে আমার ঝালকাঠিতে ঘুরতে বেড়াতে বলতে পারেন। তো এসে ওর বেশ শখ ছিল। ওর শখ ছিল কালো জাদু বা এই সব ব্যাপারে জানার আগ্রহ ছিল অনেক সবসময়ের জন্য। তো আমরা ব্যাপারটাকে খুব একটা গুরুত্ব দিইনি কখনো। এটা অনেকের কাছে অনেক ভালো লাগে, আবার অনেকের ভালো লাগে না। যাই হোক, ওই দিনের ব্যাপার যেটা হলো যে আমরা যখন একসাথে আড্ডা দিচ্ছিলাম, তখন সাইদ নামের এক ফ্রেন্ড ছিল আমাদের। ও বলছিল যে ওর গার্লফ্রেন্ডকে ও তাবিজ করবে, ব্ল্যাক ম্যাজিক করে তার কাছে নেবে, এরকম একটা চিন্তা ভাবনা তার ছিল। সে কারণে আমি, রাজন আর সাইদ, আমরা আরও ফ্রেন্ড ছিল বেশ কয়েকজন। তো সবাই মিলে আমরা আমাদের গ্রামেরই একজন পুরনো তান্ত্রিক ছিল বলতে পারেন, তার কাছে যাই। ওখানে যাওয়ার পর আমরা কেউ ভিতরে যাইনি, শুধুমাত্র সাইদ একাই গিয়েছিল ভিতরে, এসে কথা বলছিল। তো আমরা যখন আসবো তখন রাজন বললো যে আমি পানি খাবো ওই সময়। তো রাজন ঘরের ভিতরে গেল পানি খাবার জন্য। তো ও যখন বের হয়ে আসলো, ওখানে মুচকি মুচকি হাসে, যে কি ব্যাপার, তুই হাসছিস কেন? তখন বললেন যে আমি কিছু বই দেখলাম। বই দেখেছিস? সেটা ভালো কথা, উনি ওঝা মানুষ, ওনার কাছে থাকতে পারে। বললেন হ্যাঁ, ওই বইগুলো আমার লাগবে। তোমাকে চুরি করবি কেন? আমি দেখবো বাজারে পাওয়া যায় কিনা। বললেন ঠিক আছে, সেটা তোর ইচ্ছা। আমরা পুরো ব্যাপারটাকে হেসেই উড়িয়ে দিলাম। ওকে নিয়ে প্রচুর ঠাট্টা মস্করা করতাম এই ব্যাপারটা নিয়ে, যে কি কালো জাদু শিখবি বা এমন কিছু। যাই হোক, ও তার কদিন বাদে ঢাকায় চলে যায়। ও ঢাকায় গিয়ে কিছু বই কিনে নাকি, আমি জানতাম না, আমি তো এইখানেই ছিলাম ঝালকাঠিতে। ও ঢাকায় আরো কিছু ফ্রেন্ড ছিল। ওরা বললো যে ওইখান থেকে আসার পর ওই তাবিজ করার যে ব্যাপারটা ওখানে ঘটলো। তো ওই বন্ধুর তাবিজে কাজ হয়েছিল কি হয়নি সেদিকে যাচ্ছি না, সেটা অন্য একদিন বলবো। তো এদিকে বন্ধু তো বই কিনলো বেশ কিছু। সে বই কিনে সে নাকি রিচুয়াল করা শুরু করলো। কি থেকে কি করছে কি না করছে তবে আমি কিছু জানি না, কারণ আমি ওখানে ছিলামই না, অত ঢাকায়। তো হঠাৎ করে আমার এক ফ্রেন্ড আমাকে ফোন করে। ফোন করে বললো যে তুই কিছু জানিস? বললো না, আমি তো কিছু জানি না। কি হয়েছে? যে রাজন এভাবে মারা গেছে। যে মারা গেছে মানে কি? বলো হ্যাঁ, এরকম মারা গেছে, তুই একটু ফোন করে জান। না ঠিক আছে, আমি আন্টিকে ফোন করলাম। আন্টিকে ফোন করবার সে প্রচন্ড কান্নাকাটি করছে। তো কিছু যে বলবো আমিও কিছু বুঝতে পারছিলাম না, এজন্য আর কিছু বলাও হয়নি। আমি সোজা কথা কল কেটে গেল, যে কোনো কিছু বলাই হয়নি। তারপর আবার আর কিছু বন্ধুদের ফোন করলাম, ওই যে বন্ধু ফোন করছিল সে ছাড়াও বাকিদেরও ফোন করলাম যে কি ঘটনা। তো সবাই মিলে বললো যে দীপু এই ব্যাপারটা জানে, কারণ দীপু ওই বাসায় গিয়েছে, ওই বাসায় এখনো আছে ওখানে। তো ওর কাছে জিজ্ঞেস করে দেখ। তো 2-4 দিন আমি কন্ট্যাক্ট করার খুব চেষ্টা করলাম, কোনো উপায় হয়নি। তো 2-4 দিন বাদে যখন দীপু ফোন করলো আমি নিজেই, তো ফোন করে বললো যে মেরু এরকম একটা ঘটনা ঘটে গেছে। তাহলে হ্যাঁ, ও মারা গেছে সেটা তো শুনেছি, কিন্তু কিভাবে কি হলো সেটা তো বুঝতে পারলাম না। বলে কিভাবে মারা গেছে তা তো আমিও জানি না, তবে একটা ঘটনা ওর মায়ের কাছ থেকে শুনেছি। গত 3 দিন যাবত উনি বেহুশ ছিলেন, আজকে হুশ ফিরল, আজকে ওনার কাছ থেকে শুনলাম। তো আন্টির বর্ণনা অনুযায়ী উনি যখন ঘরে গেলেন, তা ওই ঘরে উনি রাতের বেলা তখন 12টা কি 12:30 বা এর বেশি বাজে হয়তো। তো ওই যখন ঘরে গেলেন ঘুমাতে, তখন ঘুমাবে এই সময় কিছু শব্দ পেলেন,
ঘুমাননি তখনও। আন্টির বর্ণনা যে সে তখনও ঘুমায়নি, কিন্তু কিছু শব্দ পেয়ে উনি বাইরে আসলেন। বাইরে এসে দেখছি তার ছেলের ঘর থেকে, রাজনের ঘর থেকে শব্দ আসে। তা উনি গিয়ে দরজা খুললেন। ঘরে বাকি আরো সদস্যরা ছিল, কেউ টের পায়নি, তখন মোটামুটি সবাই ঘুমে, উনি জেগেছিলেন। তো উনি ঘরের দরজা নক করলেন, দরজা খুলছে না রাজন। এরপর উনি ধাক্কা দিলেন, ধাক্কা দেওয়ার পরে হয়তো হালকাভাবে লাগানো ছিল নাকি আমি জানি না, ধুম করে দরজা খুলে গেছে। আর রাজন নাকি গলায় রশি দেওয়ার মতো ঝুলছে। ঘরের সমস্ত বাতি নেবানো, শুধু ঘরের চার কোণে, একদম ঘরের চার কোণে 4টা মোমবাতি ছিল। আর ঘরের মিডল পয়েন্টে আরো 4টা মোমবাতি ছিল। আর তার ঠিক মাঝখানে ও ঝুলছিল, মানে একটা ঝুলন্ত মানুষ যেমন গলায় রশি দিলে যেরকম হয় ঝুলে থাকে, ও সেরকম ঝুলছিল। আর ওর ওই জায়গাতে, ওর নিচে যেখানে ঝুলছিল তার নিচে একটা বই রাখা ছিল। একটা টেবিলের উপরে ছোট একটা জলচকি, যেটা বলি জলচকির উপরে একটা বই রাখা ছিল, কিছু কালি, আরো কিছু জিনিস ছিল। আপনার কিছু হাড্ডি ছিল, কিছু মাটি, কিছু লাল কাপড়, কিছু সাদা কাগজ, আরো কিছু কিছু জিনিস নাকি ওখানে ছিল, কিছু সুই ছিল, এরকম আরো কিছু জিনিস নাকি ছিল। তো এটা দেখার পর আন্টি নাকি দৌড়ে যায় ওর কাছে, ওকে নামানোর চেষ্টা করে। আন্টি ওই মুহূর্তে নাকি ভেবেছিলেন, এক মুহূর্তের জন্য ভেবেছিলেন যে ছেলে হয়তো আত্মহত্যা করছে, এরকম কিছু। তা উনি যখনই রাজনকে নাকি জড়িয়ে ধরেন, রাজন অলরেডি তখন ঝুলছিল, গলায় রশি দিলে যেরকম ঝুলে, পায়ের নিচে কিছু নেই, ঝুলছিল। উনি যখনই রাজনকে জড়িয়ে ধরেন পা, সাথে সাথে মনে হয় যেন ওনাকে কেউ ধাক্কা দিয়ে ফেলে দেয়। তা উনি পরে বেহুশ হয়ে যান, ওনার পরে কোনো হুঁশ নেই। আর ওই ঘটনার পর সকালবেলা, তখন রাতে আর কেউ কিছু টের পায়নি। সকালবেলা যখন সবাই রাজনের ঘরে যায়, তখন গিয়ে দেখে রাজনের মাথা নাকি ছিঁড়ে পড়ে আছে। যদি গলায় রশি দিতে তাহলে তো এরকম থাকতো, তাই না, যে গলায় ঝুলন্ত, কিন্তু সেরকম ছিল না। ওখানে নাকি রাজনের মা একপাশে বেহুশ পড়েছিল, আর রাজনের ডেড বডি ছিল একপাশে, মানে শরীরের একাংশ ছিল একপাশে আর মাথাটি ছিল ঘরের অন্য পাশে। আর এমন একটা অবস্থা, যদি কোনো কিছু দিয়ে কাটা হতো সেটা একটা বিষয় থাকতো, কিন্তু কাটা নাকি দেখে মনে হয় যে কেউ টেনে ছিঁড়ে ফেলেছে এরকম। এখন কি থেকে কি হয়েছে কি না হয়েছে অত কিছু আমি তো জানিই না, আর আন্টিও খুব ব্যাখ্যাভাবে তেমন কিছু বলতে পারিনি। তবে পরবর্তীতে আমার দীপুর সাথে যেটা কথা হয়, দীপু যেটা আমাকে বললো যে আমি যখন ওর ঘরে পরে যাই ওই ঘটনার পরে, তখন দেখেছিলাম ওর মোমবাতি একইভাবে রাখা ছিল, একইভাবে কেউ কোনো কিছু নাড়ায়নি। ঘরের একদম চার কোণে 4টা মোমবাতি, আর ও যেখানে বসা ছিল সেখানে চৌকোভাবে 4টা মোমবাতি ছিল, সামনে জলচকে ছিল সেই তাবিজের বই। ওর যে তাবিজের বইয়ের কথা বলেছিল সেই তাবিজের বই নাকি ওখানে ছিল, ওখানে লজ্জাতুন নেসা মেবি নাম ছিল। তো লজ্জাতুন নেসা বইটা ছিল, ওখানে নাকি কিছু রিচুয়ালের নকশা বা কিটুকু লেখা থাকে, যেটুকুলো বইতে থাকে আর কি। তো ওইগুলো ছিল, আর পাশে সাদা কাগজ ছিল একদম পাতলা, কিছু খুবই দুর্গন্ধজনক পানি ছিল, এরকম কিছু পানি যে প্রচন্ড দুর্গন্ধ আসে, দেখতে পরিষ্কার কিন্তু দুর্গন্ধ আসে। এটা কেউ ভেবে পেলো, কোথা থেকে পেলো, কিসের কি আমি কিছু জানি না। কিছু সুই ছিল, সোনামুখী সুই ছিল, কিছু মাটি ছিল। এখন দীপু বলছে হয়তো শ্মশানের মাটি বা এরকম কিছু হবে, আমি জানি না কি ছিল। এরকম আরো কিছু জিনিস ছিল, হাড্ডি ছিল কিছুটা, মানুষের না প্রাণী আমি জানি না। এই ছিল ঘটনা মূলত। এখন ওটা কিভাবে কি হয়েছে কি না হয়েছে, স্পটে যেহেতু আমি ছিলাম না, আর যে যার সাথে ঘটনা রাজন সে মারাই গেছে, আর আন্টি যে ছিল সে ওই সময় বেহুশ ছিল, তাই পুরো ঘটনাটা ওখানে আদৌ কি ঘটেছে সেটা আমরা কেউ জানি না। তবে এখানে আমার যেটা ধারণা বা আমি যেটা মনে করছি, হয়তো এই কালো জাদু বা জিন, যেটা আমরা সবাই জানি, হয়তো জিন এটা ওকে করেছে কি না করেছে, হতে পারে হয়তো কোনো জিনকে ডেকেছে, সে ও সামলাতে পারেনি, হয়তো হতে পারে। যাই হোক, এটাই ছিল ঘটনা। আর সত্য মিথ্যা যাচাই করার কোনো উপায় আদৌ আছে কিনা আমি জানি না, কারণ এটা বুঝতেই পারছেন, আদৌ জানি না। আর যে আন্টির কথা বলছি সে এখন দেশের বাইরে আছেন, পুরো পরিবারই দেশের বাইরে, রাজন তো নেই পৃথিবীতে। এই ছিল ঘটনা। আমার কাছে অসংখ্য ঘটনা আছে এরকম ছোট বড়, কোনো একদিন সময় পেলে আবার শেয়ার করবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। You will never be alone. .com, the
1,000,000 ছাড়িয়ে গিয়েছে। এটা আপনাদের ভালোবাসা এবং আপনাদের ভালোবাসার কারণে এটা এত দ্রুত হয়েছে। আশা করছি যে ভবিষ্যতেও আমরা ঠিক এইভাবে আপনাদেরকে পাশে পাবো। যারা এখনো সাবস্ক্রাইব করেননি করে ফেলুন এবং অবশ্যই বেল আইকন যেটা আছে সেটাতে হিট করতে ভুলবেন না। চলুন আমরা চলে যাই আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি শাহরিয়ার, ঢাকা বিভাগের নরসিংদী জেলার শেষ বর্ডার থেকে বলছি। শেষ বর্ডার বলার কারণ আমাদের গ্রামটা নরসিংদী জেলার শেষ গ্রামটি। আমাদের গ্রামের পর থেকে নারায়ণগঞ্জ জেলাটি শুরু। সো আর কথা না বাড়িয়ে আমি আমার ঘটনা শুরু করি। আমাদের ঘটনাটা আমাদের ফ্যামিলির সাথে ঘটা এবং কন্টিনিউয়াসলি করতেছে আমাদের বাড়িতে। সো প্রথম ঘটনাটি আমার আম্মুর সাথে হয়। তো আমি আমার বাড়ির একটু ডিটেলস বলতে চাই। আমাদের বাড়ি থেকে একটু দূরে আমাদের রান্নাঘরটা। সো এর মাঝখানে, বাড়ি আর রান্নাঘরের মাঝখানে একটি কমলার চারা বলতেছি, আসলে এটা গাছও না, মানে একবারে চারাও না, মানে 3-4 বছর, 5 থেকে 6 ফিট হবে। এটার মধ্যে 2 বছর ধরে মানে কমলা হইতেছে। তো আমার আম্মু মানে 9টা থেকে 10টার মধ্যে মানে রুম থেকে বের হয়েছে যে রান্নাঘরে যাবে। ওই সময় কারেন্ট চলে গেছে। তো মোবাইলের লাইট জ্বালিয়ে মানে উনি বের হন। তো আম্মু বের হওয়ার পর মানে মোবাইলের লাইটটা যখন মানে ওই গাছটার মধ্যে ধরেন, তখন আম্মু দেখতে পেল যে ওই গাছটা পুরো মানে উল্টো হয়ে মাটির সাথে মিশে গেছে। মিশে আবার সাথে সাথে আগের জায়গায়। তো আম্মু জিনিসটা দেখে মানে ওই সময় ভাবলো যে হয়তো চোখের ভুল বা কি ঘটলো, আম্মু তখন বুঝতে পারলো না। কারণ একটা গাছ 5 থেকে 6 ফিট গাছটা একবার মাটির সাথে মিশে গিয়ে আবার মানে আগের জায়গায় মানে ফিরে আসছে, ওইটা অন্যরকম একটু। তো জিনিসটা দেখে আম্মু ভয় পায় কিনা জানি না, সাথে সাথে আমাদেরকে এসে মানে বলে যে আমি তো এরকম দেখছি। গাছটার সাথে সাথে মাটির সাথে একবারে মানে লেগে সাথে সাথে আবার আগের জায়গায় মুভ করলো, মানে আগে যেরকম ছিল ওই রকম। তো ওই ঘটনাটার 3 দিন পর রাসেল ভাই আমার যে গাছটা আছে কমলার চারাটা, ওইটা পুরোপুরি শুকিয়ে যায় এবং গাছটা মারা যায়। তো জিনিসটা খুবই অন্যরকম। আম্মু এরকম একটা জিনিস দেখছে এবং 3 দিন পর গাছটা মারা যায়। গাছটার বয়স তেমন ছিল না, 3 বছর আগে আমি একটা কলবের গাছ লাগাইছি, ওইটা মানে মারা যায়। তো যাই হোক, এটা প্রথম ঘটনা। দ্বিতীয় ঘটনাটা ঘটে আমার সাথে। আমি মাগরিবের মানে আজানের 10 থেকে 12 মিনিট আগে ঘটনাটা ঘটে আমার সাথে। আমি তখন মানে শুয়েছিলাম, সন্ধ্যাবেলা শুয়ে মোবাইলে নাটক দেখতেছি। তো আমি যে রুমে শুয়েছিলাম ওই রুমের মানে পরের যে রুমটা আছে ওইটা আমার খাটের বরাবর, মানে খাটের ঠিক বরাবর ওই রুমের দরজাটা। সো আমি দেখলাম যে ওই রুমের দরজাটা হুট করে মানে একটু খুলে গেল। আমার রুমটা তখন মানে লাইট জ্বালানো ছিল না, ওই রুম পুরোপুরি অন্ধকার। সো আমি ভাবলাম হয়তো আমার আম্মু ওই রুমটা মানে খুলছে দরজাটা যে আমার বলার জন্য যে এখনো শুয়ে আছিস কেন, মানে নামাজ যা, এরকম বলে, সবসময় বলে। যদি মানে নামাজ না পড়ে শুয়ে থাকি বা আজানের আগে শুয়ে থাকি, ওই সময় আম্মু মানে বলে। তো আমি ভাবলাম হয়তো আম্মু খুলছে দরজাটা, কিন্তু আমি ওই দিকে একটু মানে চেয়ে আবার মোবাইলের দিকে মানে নাটক দেখতেছি। পরে হুট করে আবার দরজাটা বন্ধ হয়ে গেল। তো আমি কি মনে করে মানে আমার জিনিসটা অন্যরকম লাগলো যে আম্মু যদি খুলতো তাহলে আম্মু তো কিছু একটা বলতো আমারে। পরে আমি খাট থেকে নামলাম, নেমে কি জানি মনে করে আমি আমার মোবাইলের টর্চটা মানে জানাইলাম। হয়তো আমার ওই সময় অনেক কেমন জানি ভয় লাগতেছে, কারণ আমি ওই রুমের জানালা আর দরজা ভিতর থেকে মানে লাগিয়ে এই রুমে আইসা মানে শুয়ে মোবাইল দেখতেছি। তো আমি টর্চটা জ্বালিয়ে আমার রুমের লাইট অন করলাম। ওই রুমে আমি গেলাম, গিয়ে দেখলাম ওই রুমের দরজা মানে ভিতর থেকে লাগানো, জানালাগুলো লাগানো, মানে বাতাসে যে দরজাটা মানে খুলবে আবার সাথে সাথে লেগে যাবে ওই রকম কিছুই না। পরে আমি জিনিসটা দেখে মানে আমি ওই সময় ভয়ই পাইলাম। ওইটা আমি আম্মুর সাথে সাথে জানাইলাম। পরে আম্মু মানে
ওই ঘটনার পর থেকে মানে যে আমাদের ওই যে গাছটা পুরো মাটির সাথে লাগিয়ে গেছে, ওইটা মানে আম্মু বলার পর আমরা মানে কেউই তেমন একটা মানে বিশ্বাস করি নেই। বলছি যে তুমি ভুল দেখছো, গাছটা হয়তো অন্য কারণে মারা যেতে পারে এরকম। পর আম্মু বলতেছে যে দেখ মানে তোরা তো আমার কথা বিশ্বাস করছ না, আমি যে বলছি বাড়ির মধ্যে মানে কিছু অদ্ভুত কিছু করতেছে। পরে ওইটা মানে আমার চোখের ভুল হতেই পারে না, কারণ আমি দেখলাম যে দরজাটা পুরো খুললো, ওই রুমে অন্ধকার ছিল ওইটা আমি দেখছি, এবং 5 থেকে 6 সেকেন্ডের পর আবার দরজাটা মানে অটোমেটিক লেগে গেল। দরজাটা পুরোপুরি খোলে নাই, আবার মানে হালকা একটু খোলে নাই, মানে মাঝারি আকারের মানে খুলছে, মানে যেমন কেউ খুললে টাকার জন্য খোলে বা ইয়া করে ওই রকম। ওইটা দেখে আমি খুবই ভয় পাই। এরপর একটা মানে ভয়াবহ আমি স্বপ্ন দেখি। যাই হোক, স্বপ্নের কথা বলা ঠিক না। তো তৃতীয় ঘটনাটা আমি বলি। তৃতীয় ঘটনাটা খুবই রিসেন্ট, কিছুদিন এই মাসের 10 থেকে 12 তারিখে ঘটনাটা। আমি মানে সন্ধ্যাবেলায় আমার মোবাইল চার্জ দিয়ে আমি আমার ফ্রেন্ডের সাথে বেরোইলাম বাসা থেকে ক্রাম বোর্ড খেলার জন্য। তো ক্রাম বোর্ড খেলতে খেলতে প্রায় 7টা থেকে 8টা মানে রাত 8টা বেজে গেল। গ্রামের 8টা, যদিও এখন আমাদের গ্রামটা মানে শহরের মতো নয়, উন্নত, মানে আগের গ্রামের মতো না যে 8টা বাজলে সবাই ঘুমায় যায়, এরকম না, সবাই 11টা 12টা বাজে ঘুমায়। তো এখন রাসেল ভাই এখন কিছুদিন ধরে মানে রাত্রে 12টার পর থেকে মানে চাঁদ উঠতেছে ঠিকই, কিন্তু সন্ধ্যাবেলাটা খুবই অন্ধকার থাকে, একবারে কালো যে অন্ধকারটা আছে ওইটা। সো আমার কাছে মোবাইলও ছিল না। আমি আস্তে আস্তে মানে আমাদের বাড়ির আগে একটা উঠান আছে, বড় উঠান। সো উঠান আসতেছি, কালো মানে অন্ধকারে কিছুই দেখতেছি না, সবই মানে কালো কালো লাগতেছে। যাই হোক, হুট করে মানে পিছন থেকে মানে একটা কুকুর মানে ঘেউ করে উঠলো, মানে দাগ দিয়ে উঠলো। সো এখন মানে কুকুর খুবই আক্রমণাত্মক, মানে কুকুর মানে এই সময় নাকি পাগল হয়ে যায়, মানে কামড় টামড় দেয়। সো আমি এটা ভেবে একটু মানে তাড়াতাড়ি হাঁটার সময় রাসেল ভাই হুট করে মানে কি যেন মানে আমার কপালে এসে মানে বাড়ির মতো লাগলো, যে কিছু একটা আমার কপালের মধ্যে এসে মানে বাড়ি দিছে এরকম। সো আমি বুঝতে পারলাম না, আমি খুবই তাড়াহুড়া করে মানে রুমে চলে আসলাম, আম্মুরে দেখাইলাম যে দেখো তো আমার এখানে কি হয়েছে। পরে আম্মু দেখতেছে মানে জিনিসটা লাল হয়ে রয়েছে জায়গাটা। আমিও আয়নার মধ্যে খেয়াল করলাম খুবই লাল হয়ে গেছে। পরে একটু পরে জায়গাটা খুবই ফুলে গেল। সো এই ছিল রাসেল ভাই আমার সাথে অদ্ভুত কিছু ঘটনা আমাদের সাথে। সো কি বাড়ি দিল ভাই, কিসে বাড়ি দিল আমি কিছুই বলতে পারবো না, আমি কিছুই দেখলাম না। আর এমন না যে কেউ অন্য কোনো মানুষ এসে বাড়ি দিবে, কারণ উঠানটা খুবই বড় ছিল। যদি কোন মানুষ যদি আইসা বাড়ি দিত বা বাড়ি দেওয়ার পরে দৌড়ে মানে চলেও যেত, আমি আওয়াজটা শুনতে পাইতাম, বাট আমি কিছুই শুনতে পাইনি। আমার কপালটা এখনো ফুলা আছে আমি যে রেকর্ড করতেছি। এই ছিল রাসেল ভাই আমার সাথে, আমাদের ফ্যামিলির সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা। যদি ভালো লাগে তাহলে লিসিলামদের শোনাবেন। আসসালামু আলাইকুম। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। আমরা আজকের মতো বিদায় নিব, ফিরে আসবো আবারও। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com-এর সাথে থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।